বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর নামে শুরু করছি। অ্যাসোসিয়েশন অফ শিপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এসডিএফ আয়োজিত কমিউনিকেশন এন্ড রিসার্চ অফ বিআইএমটি এন্ড লাইভ শো 2020 আজ ধারাবাহিক লাইভ শোটির 10ম পর্ব। আজকের পর্বের বিষয় ওয়েল্ডিং ইন্সপেকশন ক্যারিয়ার এট বিয়ন্ড দ্য বর্ডার অ্যান্ড লিমিটস, অর্থাৎ সীমানা ও সীমা ছাড়িয়েও কিভাবে ক্যারিয়ার করা যায় ওয়েল্ডিং ইন্সপেকশনের ক্ষেত্রে। বাংলাদেশ সহ দেশের বাইরে থেকেও যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবং সবাইকে সাদর সম্ভাষণ, অভিনন্দন আমাদের অনুষ্ঠানে। বরাবরের মতো আমাদের আজকের অনুষ্ঠানে দুইজন গেস্ট আছে আমাদের সাথে। আমি প্রথমেই তাদের সাথে আপনাদের পরিচয় করাই দিতে চাই। প্রথমেই আসছে সাইফুদ্দিন, আমার বন্ধু সাইফুদ্দিন। সে ডিএসটি ফার্স্ট ইনটেক এবং সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর এডব্লিউএস ইউএসএ। বর্তমানে সে ইন্ডাস্ট্রিয়াল সার্ভেয়ার হিসেবে বুরিয়া ভেরিটাস বিবিতে আছেন। সাইফ, দোস্ত ভালো আছো? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আমাদের রেগুলার ধারাবাহিক একটা প্রোগ্রামে। আজকে আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, ক্যারিয়ার এবং অপরচুনিটি নিয়ে। আশা করি সবাই আমাদের সাথে থাকবে এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। হোপফুলি ফিউচারে তাদের ক্যারিয়ারের জন্য কিছুটা সহায়ক হবে আমাদের আলোচনাগুলো। ঠিক আছে, বলো আমাদের অন্য অতিথি সম্পর্কে। হ্যাঁ সাইফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হবেন মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল, সেও ডিএসটি ফার্স্ট ইনটেক সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর এডব্লিউএস ইউএসএ। সে আমাদের এসডিএফ জেনারেল সেক্রেটারি, এসডিএফ সেন্ট্রাল কমিটির। বর্তমানে সেও ওয়েল্ডিং ইন্সপেক্টরে হোন্ডা কোম্পানিতে বাংলাদেশে জব করছেন। নজরুল দোস্ত, কেমন আছো? আসসালামু আলাইকুম, সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আজকের কমিউনিকেশন এন্ড রিসার্চ অফ বিএমটি এন্ড লাইভ শো 2020 আজকে 10ম পর্বে। 10ম পর্বে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ফ্যামিলির সবাই প্লাস আমি যেখানে জব করি সব পরিস্থিতি আলহামদুলিল্লাহ, করোনা পরিস্থিতি থেকে আমরা এখন পর্যন্ত হ্যাপি আছি। হ্যাঁ, ধন্যবাদ নজরুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শত ব্যস্ততার মধ্যেও। এ পর্যায়ে আমি সাইফের কাছে যাব। যে সাইফ, তো আমাদের লাইভে প্রথম আসলা, তো আমাদের লাইভে এসে কেমন লাগছে, প্লাস এখন যে পরিস্থিতি যাচ্ছে আর কি, করোনা পরিস্থিতিতে তুমি কোথায় কিভাবে আছো, কিভাবে জব করছো এই পরিস্থিতিতে, একটু সংক্ষিপ্ত করে একটু 2 মিনিটে যদি বলতা। আমাকে নাকি নজরুলকে? আমি ঠিক সাইফ, ফার্স্ট অংশটুকু বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, আসলে বর্তমান দের জন্য খুব সিচুয়েশন, স্পেশালি নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বের জন্য একটা ক্রাইসিক্যাল সিচুয়েশন এখন পার করতেছে এই মুহূর্তে। আমি আপাতত আমার প্রজেক্ট সাইটে আছি, বেশ প্রায় 2 মাসের মতো বাসায় ছিলাম। তারপর আবার প্রজেক্ট আমরা আবার যার যার কর্মস্থলে ফিরে গেছি অ্যাজ ইউজুয়াল। তো যদিও ঝুঁকিপূর্ণ
সময় যাচ্ছে, কিন্তু তারপরেও আমাদের প্রফেশনের স্বার্থে হোক আর জীবন জীবিকার তাগিদেই হোক, আমরা আবার আমাদের কর্মস্থলে যোগদান করতে হয়েছে। নিজেদেরকে সুরক্ষিত রেখে যাওয়া, এভাবেই আপাতত চলতেছে। তো আমার মনে হয় সবার ক্ষেত্রে একই অবস্থা, সবাই যার যার কর্মস্থলে ফিরে গেছে এবং সবাই যার যার মতো করে কাজ করতেছে, ম্যাক্সিমাম সুরক্ষাটা এনশিওর করেই। তো এটাই আর কি সবাইকে বলার উদ্দেশ্য, যে যেখানেই থাকি না কেন, আমরা আমাদের হয়তো কিছুই করার নাই, বাট আমাদেরকে নিজেদের সতর্কতার নিজেদের সুরক্ষা নিজেদেরকে করতে হবে, সতর্কতার সাথেই কাজ করে যেতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে শুধু এখানে নিজেই যে জড়িত তা না, নিজের সাথে একই সাথে পরিবারের পরিজন সদস্য সবাই জড়িত। সো আমি যদি এফেক্টেড হই, আমার পরিবার এফেক্টেড হবে, এটা খুবই স্বাভাবিক। অতএব সেভাবেই আশা করি সবাই যার যার মতো করে ম্যাক্সিমাম প্রোটেকশন নিয়েই কর্মস্থলে তাদের কাজ করে যাবে। ধন্যবাদ সাইফ। নজরুল, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতেছি। আচ্ছা, নজরুল, একটু বলো যে এর আগে তো বলছো যে পরিস্থিতি কিরকম যাচ্ছে বা কি অবস্থা। এখন যে আমাদের বিআইএমটির কোনো স্পেশাল কোনো যদি স্মৃতি থাকে, আহ, একটু বলো, এক লাইনে বা দুই লাইনে, শর্ট করে। বিএমটির স্মৃতি আসলে অনেক। আমি যদি ভুল না করি, আমরা বিএমটিতে এসেছি 2004 সালের 22শে অক্টোবর, আমাদের প্রথম ক্লাস। তো আমি যখন বিএমটিতে আসি তখন অ্যাকচুয়ালি এটা আমার আমার যে হোম টাউনের বাইরে প্রথম কোনো জায়গায় আসা। তো বিএমটিতে আসার পরে হোস্টেলে প্রথম রাত্রে যখন আমি থাকি, আমার আম্মা আমাকে দিয়ে যায়। দেন ফলে যেটা হয় কি, আমি খুবই মানে আপসেট হয়ে যাই, মানে কোথায় আসলাম, কি অবস্থা। তো কান্নাকাটি শুরু হয়ে যায় আর কি। এরপর আমি 212 নম্বর রুমে যাই, মেরিন ডিপ্লোমার রুম, দোতলায়। তো ওখানে কিছু বড় ভাই ছিল যারা মেরিন ডিপ্লোমার 23rd এবং 24th ইনটেক প্লাস 25th ইনটেক, ওনারা অনেক কিছু বোঝায়। তখন আসলে অ্যাজ এ টিনেজার আমার বয়স সর্বোচ্চ হলো 15 কিংবা 16। তবুও মানে এই ক্যাম্পাস, এই নতুন সবকিছু মানে একটু অন্যরকম লাগছিল। প্লাস প্রতিদিন রাত্রে আমাদের আর কি হয়, প্রতি বেজে যারা থাকে তাদেরকে ওই মিটিং এ ইনস্ট্রাকশন দেওয়া হয়, প্লাস নবীকরণ, ইন হাউস, প্লাস মানে বিএমটি টোটাল হোস্টেল রুলস এগুলো জানানো হয়। তো ওই দিনটা আমার গত 16 বছর, আমার জন্ম থেকে 16 বছরের ভিতরে অন্যরকম মনে হয়েছে আর কি, যে কোথায় আসলাম। এরপরে আসলে বিএমটি 2004 অনেক স্মৃতি আছে। আসলে এসব স্মৃতি আহ, বললে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটা থেকে দূরে সরে যাব। বাট বিএমটি অ্যাজ এ ইনস্টিটিউশন হিসেবে আহ, একটু অন্যরকম, একটু ভিন্ন রকম। আর একটু যদি আমি শেয়ার করি, সেটা হলো বিএমটির পন্টনের, সেটা একদিনের না, অনেক দিনের স্মৃতি আছে। এরকম যে আমরা যখন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারও উঠি বা ফোর্থ ইয়ার, ফার্স্ট ইয়ার তো পন্টনে যাওয়া যায় না। তো রাত্রে এই শীতলক্ষ্যার পারে আমাদের যে শিপ গুলো আছে, বিএমটি লঞ্চ 1 and 2, ওগুলার উপরে মানে ডেকে বসে গান করা একসাথে, আর বাতাস প্লাস এই ঢেউ, এই- এই ফিলিংসটা না আমি আমার লাইফে কোথাও পাইনি। আমি সিঙ্গাপুরে ছিলাম, কক্সবাজারে রাত্রি যাপন করছি, এবং অনেক ফাইভ স্টার হোটেলেও আমার রাত্রি যাপন করার সুযোগ হয়েছে। বাট বিএমটির পন্টনে তীরে আমাদের বিএমটি লঞ্চের উপরে, মানে আমাদের ট্রেনশিপের উপরে যে ফিলিং, সেই ফিলিংস আসলে ভোলার নয় আর। আর এটা একদিন না, অনেকদিন আমরা পাইছি, বিশেষ করে সেকেন্ড ইয়ার থেকে
এবার ফোর্থ ইয়ার অথবা সেটাই যে বিশেষ করে মানে জুন জুলাই আগস্ট যখন শীতলক্ষা একবার পরিপূর্ণ থাকে আর হু হু বাতাস থাকে, সেই ফিলিংসটাই আসলে অন্য। ধন্যবাদ। আহ, ধন্যবাদ নজরুল। আসলে আমাদের অনুষ্ঠানটাই বিআইএমটি নিয়ে। আমরা লাইভ শোটার নামই কমিউনিকেশন এন্ড রিসার্চ অফ বিআইএমটি এন্ড লাইভ শো, নট এ শিপ বিল্ডিং, নট এ হ্যামারিং বা স্পেসিফিক কোনো আমরা নাম দেয়নি এই কারণে। এই জন্য সবার থেকে আমরা বিআইএমটির প্রথমেই আমরা বিআইএমটির স্মৃতি জানতে চাই। এটা আমাদের একটা হ্যাঁ মূলনীতি বলতে গেলে আর কি। সাইফ, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। দোস্ত তুমি একটু বলো যে তোমার মেরিনের হ্যাঁ স্পেশাল কোনো স্মৃতি বা কোনো জিনিস যদি শেয়ার করার থাকে তো একটু শেয়ার করো। মেরিনের, যারা আমরা মেরিনে পড়াশোনা করছি তাদের জীবনে স্পেশাল স্মৃতি বলতে 4 বছরের মেরিন লাইফ পুরাটাই স্পেশাল স্মৃতি। এবং জীবনের সবচেয়ে সুখের সময়, সবচেয়ে আনন্দময় সময়টা আমার মনে হয় প্রত্যেকটা বিআইএমটিয়ান তাদের লাইফে পাস করে আসছে সেই বিআইএমটি সময়টাতেই। অসংখ্য স্মৃতি, অসংখ্য ভালোবাসা জমে আছে ওই জায়গাটাতে। তার মধ্যে যদি বলতে চাই, আসলে দুষ্টুমি করে অনেক কিছুই করতাম আমরা। আমি এটাকে কোনো ধরনের কি বলে ফলো আপ ক্যারেক্টার হিসেবে না বলে আমি জাস্ট শেয়ার করতেছি। এই যে রাতের বেলায় ডাব চুরি করার জন্য হানা দেওয়া, তারপর এগুলো মেরিনের কমন আহ, জিনিস ছিল। হ্যাঁ, ডাব চুরি করা, রাত 2টা 3টার সময় ছাদের উপরে সেই ডাব নিয়ে খাওয়া, তারপর হচ্ছে বৃষ্টির মধ্যে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়া। আমাদের নজরুল তো ফুটবলের একটা পাগলা। ফুটবল মাঠে থাকলে সে যতই বৃষ্টি হোক আর যতই ঝড় হোক, দেয়ার ইজ নো আদার ফ্যাক্ট, নজরুল ফুটবলের সাথেই থাকতো। আর ফুটবলটাকে আমি খুব বেশি পছন্দ না করলেও বিআইএমটির মাঠে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার মজাটাই অন্যরকম। এবং খেলা শেষে ওই শীতলক্ষার তীরে গিয়ে ঝাপাঝাপি করা, আসলে এগুলো ভোলার না, ভুলতে পারবো না কোনোদিন। জীবনে যতদিন বেঁচে থাকবো এই স্মৃতিগুলো কখনোই মুছে ফেলা যাবে না। আহ আসলে বিআইএমটি মানে অন্যরকম ভালোবাসা, কি বলবো আর। ওখানে ওখানে বিআইএমটি নিয়ে কথা বলতে গেলে মুখের ভাষায় হারায় ফেলি। বারবার মন চায় ওখানে আবার ফিরে যাই, বারবার মন চায় যদি আবার পারতাম সেই লাইফটাতে ফিরে যেতে। বাট যদিও জানি এটা কোনোদিনই সম্ভব না। তো এগুলোই আর কি। হুম, ধন্যবাদ দোস্ত তোমার মেরিনের কথাগুলো শেয়ার করার জন্য। নজরুলের কাছে যাব যে আসলে আমাদের টপিকস তো আসলে আজকে হ্যাঁ ওয়েল্ডিং সেক্টর নিয়ে আর কি, ওয়েল্ডিং ইন্সপেকশন। হ্যাঁ, ওয়েল্ডিং ইন্সপেক্টর আসলে আমাদের হয়তো বা যারা এক্সপেরিয়েন্সড আছে বা সিনিয়র যারা আছে সবাই আমরা মোটামুটি জানি যে ওয়েল্ডিং ইন্সপেক্টরটা কি, সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর বা ইঞ্জিনিয়ারটা কি, এটা হয়তো আমরা জানি। জুনিয়রদের উদ্দেশ্যে একটু এই যে ওয়েল্ডিং ইন্সপেকশন বা সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর, এই বিষয়টা একটু ক্লিয়ার করো যে আসলে এই সেক্টরটা আসলে কি, এটার ভ্যালুটা কি। ধন্যবাদ। ওয়েল্ডিং ইন্সপেকশন বা ওয়েল্ডিং ইন্সপেক্টর, সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর হতে গেলে আসলে বেসিক্যালি দুইটা প্রতিষ্ঠান প্রোভাইড করে ওয়ার্ল্ড ওয়াইড। সেটা হলো এডব্লিউএস, আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি, যেটা ইউএসএ টেক্সাসে অবস্থিত। আরেকটা হলো টিডব্লিউআই, দা ওয়েল্ডিং ইনস্টিটিউট, ইউকে। সেটা প্রোভাইড করলো সিসুইপ, সার্টিফিকেট স্কিম অফ ওয়েল্ডিং ইন্সপেকশন পার্সোনাল, যেটা সংক্ষেপে সিসুইপ 3.1 and 3.2। সেম ওয়েল্ডিং সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর সিডব্লিউআই, সেটা প্রোভাইড করে আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি ইউএসএ। এবং আরেকটা সেম সিডব্লিউএস এসসিডব্লিউএ আছে, সিনিয়র সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর, সেটাও এডব্লিউএস এর আন্ডারে। তো বেসিক্যালি একটা যখন প্রফেশনালি কাউকে রিকগনাইজ করা হয়, সার্টিফিকেশন দেওয়া হয়, তখন একটা বডি থাকে, অ্যাপ্লিকেশন বডি অর সার্টিফিকেশন বডি। তো এখানে টিডব্লিউ এবং এডব্লিউএস এর ভূমিকাটা হলো এরকম যে
মিনিমাম কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া কেমন, যেমন পিডব্লিউ এর ক্ষেত্রে সেটা হলো একজন বিএসসি ইঞ্জিনিয়ার যার ডিগ্রি আছে ইঞ্জিনিয়ারিং এর উপরে, একজন ডিপ্লোমা হোল্ডার, এবং আমরা যেটা বলবো ও লেভেল, এ লেভেল, ইভেন একজন ওয়েল্ডারও তার জীবনে সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর হতে পারে। তো এখানে হওয়ার ক্ষেত্রে কিছু বেসিক্যালি ক্রাইটেরিয়া আছে, এডুকেশন, এক্সপেরিয়েন্স, এন্ড হলো যেমন সিডব্লিউ এর ক্ষেত্রে যেটা পরীক্ষা হয় তিনটা পার্টে, পার্ট এ, পার্ট বি এন্ড পার্ট সি। পার্ট এ হলো টেকনোলজি, ওয়েল্ডিং টেকনোলজি, পার্ট বি হলো প্র্যাকটিক্যাল, এন্ড পার্ট সি ইজ ওপেন বুক। ওপেন বুকে আবার অনেকগুলা কোড আছে, কোড গুলো হলো অনেকটা আইনের মতো, হ্যাঁ, ল বুক, লাইক AWS D1.1 স্ট্রাকচারাল ওয়েল্ডিং কোড, দেন আছে API 1104, দেন আছে এসএমই সেকশন 9। এসএমই সেকশন 9 সেটা একটা ওপেন বুক কোড। তো এই যে কোনো একটা কোড আমাদেরকে বেছে নিতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমে যেটা যে টেকনোলজি, যেটা পার্ট এ, যেটা ফান্ডামেন্টাল, যেটা সেটাতে 150টা কোশ্চেন থাকে, 2 আওয়ার্স মানে 120 মিনিটে 150টা আনসার করতে হয়। সেখানে পাস মার্ক হলো 72%, দ্যাটস মিন প্রায় 108টা কোশ্চেন কারেক্ট করতে হবে। প্র্যাকটিক্যাল পার্ট বি তেও সেম, 46 কোশ্চেন থাকবে, 32টা কোশ্চেন আনসার করতে হবে। আর ইন্টারেস্টিং থিং হলো প্র্যাকটিক্যালে অনেকগুলো প্রবলেম থাকবে, ওয়েল্ডিং এর বিভিন্ন ইন্সপেকশন, বিভিন্ন ক্যালকুলেশন এবং কি ক্রাইটেরিয়া থাকবে, হ্যাঁ, যে এটা কি পাস অর ফেল, পাস অর ফেল, হোয়াটএভার। দেন ওপেন বুক সেম, একটা ওপেন বুক, একটা কোড বুক থাকবে, লাইক এ ল বুক, যেমন AWS D1.1 আর API 1104। তো আমি যেটা করছি, আমি API 1104 ওয়েল্ডিং অফ পাইপলাইনস এন্ড রিলেটেড ফ্যাসিলিটি, এইগুলোর ভিতরে আমরা তিনোটাতে কম্বাইনলি তাকে 72% নাম্বার পাস করবে ইন্ডিভিজুয়ালি রেসপেক্টিভ। আবার আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন তাকে মেডিকেলি কিছু ফিটনেস এর ব্যাপার আছে, যেমন কালার ব্লাইন্ডনেস টেস্ট, আই এক্সামিনেশন টেস্ট আছে, তারপরে যে তার এক্সপেরিয়েন্স, যে পেপারস গুলো হয় এগুলা রিলেভেন্ট হতে হবে, এবং কি এগুলা সবগুলা কি ক্রস এক্সামিনেশন, মানে কোনো ভুল তথ্য দিয়ে আসলে সিডব্লিউ হওয়া যায় না। তো এটা হলো যে সিডব্লিউ, যেহেতু আমি সিডব্লিউ করেছি, আমি সিডব্লিউ সম্পর্কে বলতে পারতেছি আর কি। আর এটার কেরিয়ার কি, আমরা যদি আমাদের একবারে পারিপার্শ্বিক চারদিকে আমরা খেয়াল করি, তাও আমরা কি দেখি, আমাদের বাসার গ্রিল থেকে শুরু করে নাসার স্পেস পর্যন্ত, দ্যাটস মিন রকেট টেকনোলজি পর্যন্ত মানে ওয়েল্ডিং ব্যবহার, ওয়েল্ডিং এর ক্লাসিফিকেশন অনেক। তো ওয়েল্ডিং এর যে কেরিয়ার, এটা হলো রিগার্ডলেস অফ প্রোডাক্ট। আজকে সেজন্য আমাদের আজকে যে টপিক, সেই টপিকটাই মূলত মানে বিয়ন্ড দ্য বর্ডার্স এন্ড লিমিট। আমি আমার অ্যাজ এ আমার কিন্তু এডুকেশনাল যেটা ব্যাকগ্রাউন্ড, সেটা হলো মেরিন অ্যান্ড শিপ বিল্ডিং এ। এখন আমি কিন্তু মেরিন অ্যান্ড শিপ বিল্ডিং এ নাই, আমি এখন জব করতেছি একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে। তো ইভেন আমার ফিউচারে মানে ইচ্ছে আছে, ড্রিম, আমি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে জব করবো, মানে রকেট, বিমান তৈরি অথবা হেলিকপ্টার তৈরি কোনো প্রতিষ্ঠান আমি সুযোগ পাই, আমি মৃত্যুর আগে, আমার এটা একটা চাহিদা। ওয়েল্ডিং ইন্সপেকশনটা এরকম যে যেখানে ওয়েল্ডিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক, সেখানে ওয়েল্ডিং ইন্সপেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে ইটস ফর কোয়ালিটি এসুরেন্স, মিনস ওয়ান কাইন্ড অফ গ্যারান্টি, ওয়ান কাইন্ড অফ সেফটি ইস্যু। একটা কথা আছে, একজন ডাক্তার যখন ভুল করে তখন একজন মানুষ মারা যায়, একজন ইঞ্জিনিয়ার বা একজন প্রফেশনাল যখন ভুল করে তখন হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণনাশের বা জীবনহানির সম্ভাবনা থাকে। ফর এক্সাম্পল যদি আমি বলি, যে চকমাওয়েল যে অ্যাটমিক ক্রাইসিস হয়েছিল ইউক্রেনে এবং ভোপালে, ভারতে, সেখানে কিন্তু হাজার হাজার লোক আর লক্ষ লক্ষ লোক উদ্বাস্তু হয়ে গেছে।
হয়তো এখানে একটা পাইপলাইন লিকেজ হয়েছে বা একটা ওয়েল্ডিং ফেলিওর হয়েছে, তো সামনে একটা প্রসেস ফেলিওর হয়েছে। এই জিনিসগুলা হোল্ডিং হোল্ডিং হলো ভেরি প্রফেশনাল, তার ইন্টিগ্রিটি, তার ক্যারেক্টারিজম, তার প্রফেশনালিজম এনশিওর। তো হোল্ডিং জবটাই হোল্ডিং অ্যাজ এ লিডার, অ্যাজ এ ভেরি প্রফেশনাল। আর এটা কেরিয়ার হিউজ, তার কোনো বর্ডার নাই। আমরা আরো ডিটেলসে যাবো। তো আমি আশা করি আরো বলবে। সংক্ষিপ্তভাবে এটাই আমার তরফ থেকে ইনিশিয়াল ইনফরমেশন। ধন্যবাদ নজরুল। আমি এবার একটু সাইফের কাছে যাব। সাইফ, আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতেছি, সবার কথা শুনতেছি। সাইফ, একটু বলো যে বাংলাদেশ এবং বিদেশেও এই যে ওয়েল্ডিং সেক্টরটাতে যে সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টরের কথা বলা হচ্ছে, তো এরা বা আসলে কিভাবে আহ, কোন কোন মানে সেক্টর গুলোতে, মানে বিবির মতো কোন কোন সেক্টর গুলোতে সার্ভেয়ার হিসেবে বা ইন্সপেক্টর হিসেবে কাজ করতে পারে, দেশের ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে একটু যদি ব্যাখ্যা করতাম। আচ্ছা আচ্ছা, প্রথমেই আমি আসলে বলতে চাচ্ছি যে নজরুল যে কথাটা বলল, ওয়েল্ডিং ইন্সপেক্টর এটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না। এরা হুম। আমরা যদিও পড়াশোনা করছি শিপ বিল্ডিং বেস, আমাদের আমাদের পড়াশোনার স্টাডি লাইফটা হচ্ছে শিপ বিল্ডিং নিয়ে, এবং দীর্ঘদিন হুম। হয়তো শিপ বিল্ডিং এ ছিলামও। বাট এখন শিপ বিল্ডিং থেকে বের হয়ে আসছি। ইন দ্য মিন টাইম আমি নট অনলি শিপ বিল্ডিং, আমি এলপিজি প্রজেক্টেও কাজ করছি, আমি স্টিল স্ট্রাকচার প্রজেক্টেও কাজ করছি, আমি বিভিন্ন প্রসেস প্ল্যান্টেও কাজ করছি। সো এটাই এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে ওয়েল্ডিং ইন্সপেক্টর বা ওয়েল্ডিং ইন্সপেকশন জবটা স্পেসিফিক্যালি শিপ বিল্ডিং বা মেরিনের জন্য সীমাবদ্ধ না। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের অথবা কোন কোন সেক্টর গুলাকে আমরা যেতে পারি, বা কোন কোন সেক্টরে আমাদের প্রাধান্য থাকতে পারে অ্যাজ এ ওয়েল্ডিং ইন্সপেক্টর। আমার এখানে বলার হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে অনেক বড় বড় মেগা প্রজেক্টের কাজ চলতেছে। আমি যদি কাউন্ট করি, হয়তো সবগুলো বলবো না, বলতে পারবো না, বাট আমি যদি কাউন্ট করি, পদ্মা সেতুতে কাজ চলতেছে, সেখানে প্রচুর পরিমাণে ওয়েল্ডিং ইন্সপেক্টর কাজ করতেছে, যদিও আমাদের হয়তো অনেকে পরিচিত না, অথবা অনেকে পরিচিত আছে। তারপরে ইন ফিউচারে হয়তো খুব রিসেন্টলি হচ্ছে ঢাকা এয়ারপোর্টের কিছু এক্সটেনশনের কাজ চলতেছে, সেখানেও ওয়েল্ডিং ইন্সপেক্টর প্রয়োজন পড়বে। দেন মেট্রো রেল প্রজেক্টে ওয়েল্ডিং ইন্সপেক্টর কাজ করতেছে, অনেক ওয়েল্ডিং ইন্সপেক্টর কাজ করতেছে। তারপর বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশন গুলো, তারপর প্রসেস প্ল্যান্ট, এলপিজি প্ল্যান্ট, বাংলাদেশে তো এখন প্রচুর এলপিজি প্ল্যান্ট হয়েছে, লাস্ট কয়েক বছর প্রচুর পরিমাণে এলপিজি প্ল্যান্ট হয়েছে এবং হবে আরো। এরকম বিভিন্ন প্ল্যান্টে ওয়েল্ডিং ইন্সপেক্টর প্রয়োজন হয় এবং ওয়েল্ডিং ইন্সপেক্টর কাজ করে। সো এটা হচ্ছে দেশের কথা বলছি। আর মেরিন শিপ বিল্ডিং তো জায়গাটাই ওয়েল্ডিং এর। শিপ বিল্ডিং মেইনলি, শিপ বিল্ডিংটা তো জায়গাটাই হচ্ছে ওয়েল্ডিং এর, ওখানে তো ওয়েল্ডিং ইন্সপেক্টর থাকবেই। নজরুল জব করতেছে একটা অটোমোবাইল কোম্পানিতে, হুন্ডা প্রাইভেট লিমিটেড, তো সেখানেও ওয়েল্ডিং আছে। কোথায় ওয়েল্ডিং নাই দেখতে হবে, যে কোথায় ওয়েল্ডিং নাই। আসলে তো এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে কনস্ট্রাকশন ফিল্ডে এমন কোনো জায়গা নাই যেখানে ওয়েল্ডিং নাই, সব জায়গায় ওয়েল্ডিং আছে। সো দেশের কথা যদি বিবেচনা করি, মোটামুটি 90% জায়গাতেই ওয়েল্ডিং নিয়ে কাজ হয়, এবং সেখানে অবশ্যই যেটা বলছে নজরুল, সেটা হচ্ছে যে কোয়ালিটি ইজ এ মেজর ফ্যাক্ট। এটা হাই টাস্ক, নট অনলি দ্যাট ইজ এ কনসার্ন না, কোয়ালিটির সাথে জড়িত হচ্ছে সেফটি। কোনো কারণে একটা আহ, একটা অপারেশনে একটা প্লান্ট যাবে, যদি কোনো কারণে সেখানে ওয়েল্ডিং ফেলিওর হয়, সেখানে থেকে ম্যাসিভ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেখানে প্রচুর পরিমাণে প্রাণনাশের আশঙ্কা থাকে, একই সাথে অর্থনৈতিক ক্ষতিরও আশঙ্কা থাকে। সো ওয়েল্ডিং নট অনলি একটা কনসার্ন, এটাকে আমরা বলতে পারি যে এটা একটা অবশ্যই যদি এইচএসসির কনসার্ন থেকে দেখি, হ্যাঁ, ওয়েল্ডিং ইজ এ ফ্যাক্ট টু এনশিওর দ্য এইচএসসি অ্যাজ ওয়েল। সো আমাদের দেশে এখন বর্তমানে গ্যাস ফিল্ড আছে, তারপর হচ্ছে
আহ, বিভিন্ন মেগা প্রজেক্ট, এগুলোতে ওয়েল্ডিং ইন্সপেক্টর প্রচুর পরিমাণে লাগতেছে। এবং একই সাথে দেশের বাহিরেও সেম, দেশের বাহিরেও প্রচুর পরিমাণে, মিডল ইস্ট গুলোতে তো প্রচুর পরিমাণে অয়েল ড্রিলিং ইন্ডাস্ট্রি গুলো আছে, অয়েল যে সমস্ত কোম্পানিগুলো অয়েল ড্রিল করে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অয়েল স্টোরেজ প্ল্যান এগুলো করতেছে মিডল ইস্ট গুলোতে, লাইক ইরান, তারপর কাতার, কুয়েত, এদের প্রচুর পরিমাণে এরকম কনস্ট্রাকশন বেস অনেক প্রজেক্ট আছে। এগুলোতে প্রচুর পরিমাণে ওয়েল্ডিং ইন্সপেক্টর কাজ করে। সৌদি আরবে প্রচুর পরিমাণে ওয়েল্ডিং ইন্সপেক্টর কাজ করে। সো আসলে প্রচুর পরিমাণে আমাদের জব পরিধিটা অনেক বিস্তৃত, দেশ এবং দেশের বাইরে। যদি আমাদের যারা পরবর্তী প্রজন্ম অথবা আমাদের যারা ফ্রেন্ডস বা জুনিয়র্স আছে, এরা যদি আহ, একজন ওয়েল্ডিং ইন্সপেক্টর হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, তার জন্য জব অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি ইজি হয়ে যায়। আহ, এমন না যে একটা নির্দিষ্ট বেস ধরে আমি পড়ে রইলাম, আমার অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, এই কথাটা ওয়েল্ডিং ইন্সপেক্টরদের জন্য খাটে না। ওয়েল্ডিং ইন্সপেক্টর ক্যান গো এনিহোয়ার, হি ক্যান মুভ, হি ক্যান মুভ এনিহোয়ার ইন দ্য কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড। সো এটাই হচ্ছে মূল কথা। ফিরোজের প্রশ্নের সাপেক্ষে আমার উত্তরটা মোটামুটি এরকম। হ্যাঁ, সাইফ, ধন্যবাদ। আহ, নজরুল, আমি আর একটা বিষয়ে, ওই জুনিয়রদের বিষয়ে আবারও আসবো। যে আসলে আমরা তো ওই কেরিয়ার বিষয়ক যেহেতু অনুষ্ঠান, এর আগে আমরা হ্যাঁ কেরিয়ার নিয়ে অনেক কথা বলছি। তো এই যে ওয়েল্ডিং এ আমাদের কিন্তু একটা, ওয়েল্ডিং ইন্সপেকশনে আমাদের একটা ভূমিকা কিন্তু আমাদের জুনিয়রদেরও অনেক বিশাল একটা সম্ভাবনা আছে এই সেক্টরটাতেও কেরিয়ারে। কারণ এখানে একটা ওয়েল্ডিং ইন্সপেক্টরে যদি সার্টিফাইড ওয়েল্ডার হয়, হয়তো টাকা পয়সা একটু বেশি লাগে, হয়তো একটু পড়ালেখা করতে হয়, তারপরে যদি এটা করতে পারে তাহলে ভালো কিছু হয়, অনেক ভালো কিছু করতে পারবে আর কি, অনেক ভালোভাবে ডেভেলপ করে। সাইফ বলে গেল যে হ্যাঁ কোন কোন সেক্টর গুলোতে কোথায় কোথায় তারা কাজ করতে পারবে বাংলাদেশে। যে কোনো প্রজেক্ট আসলে ওয়েল্ডিং ইন্সপেক্টর তো আসলে আমরা শিপ বিল্ডিং এ পড়ি বিধায় মনে হয় যে শিপ বিল্ডিং এর ওয়েল্ডিংটা, আসলে ওয়েল্ডিংটাতে সব ডিপার্টমেন্টের ছেলে পেলে, সব জায়গার ছেলে পেলে, ইভেন জেনারেল ছেলে পেলেও এখানে আমাদের মিডল ইস্টে আমি দেখি আর কি, আমাদের অ্যারামকোতেও অনেক ওয়েল্ডিং ইন্সপেক্টর আছে, অনেক স্যালারিতে হ্যাঁ বেতন পায়। এক একজনের বেতন দেখা যাচ্ছে যে 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত আছে, এরকম আছে আর কি। হয়তোবা একটু ট্রাই করতে হবে, লেগে থাকতে হবে, সাথে কিছু আরো কিছু কোয়ালিফিকেশন থাকতে হবে। হ্যাঁ নুরুল, আমার কথা শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। নজরুল? আহ, আমি সাইফের সাথে কিছু জিনিস অ্যাড করতে চাই। সাইফ কি আমাকে হ্যাঁ শুনতে বলো। পাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, বলো। আমি শুনতে পাচ্ছি। সাইফ, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। ফিরোজ, শুনতে পাচ্ছিস আমাকে? সাইফ কি আমাকে শুনতে হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছে আ- নজরুল, আমার কথা শোনা যাচ্ছে না? আমরা সবাই তোমাকে শুনতেছি, সাইফ, হয়তো তুমি শুনতেছ না আমাদের কাউকেই। হ্যালো। শুনতেছি। ইয়েস 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 ইয়েস। নজরুলকে বলো যে বের হয়ে আবার জয়েন করার জন্য। নজরুল, তুমি বের হয়ে আবার লিভ করো, আবার জয়েন করো, আর তুমি তো শুনতেছো না কথা। আচ্ছা, ফিরোজ, তুমি নজরুলকে একটা মেসেজ টাইপ, হ্যাঁ ইন হ্যাঁ, টাইম ও আমরা কথা বলতে অলরেডি থাকি। মেসেজ করছি, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলছিলাম আর কি, সাইফ, যে হুম হুম হুম, আমাদের কন্টিনিউ। আমাদের ছেলেপেলের মানে ভিতরে কিভাবে এটা দেওয়া যায়। অনেকে হয়তো মনে করে যে আসলে এই কোর্সটা করতে গেলে অনেক টাকা এবং পড়ালেখা করে আসলে আহ, করাটা অনেক টাফ, ঠিক আছে। আর এখন বর্তমানে ইন্ডিয়াতে তো এটা করা যাচ্ছে। হ্যাঁ, এছাড়া হ্যাঁ, মিডল ইস্টে সব জায়গায় আছে, সিঙ্গাপুরে তো অবশ্যই বেসিক্যালি, আছে। হ্যাঁ, বেসিক্যালি ফিরোজ, এই বিষয়ে আমি বলি একটু। এটা ইমপ্রুভ করা আসলেও যায় কোর্সটা কিভাবে, একটা তাদেরকে কিভাবে এটা বলা যায় যে এটা একটা ভালো একটা সম্ভাবনা ক্যারিয়ার? না, আমি সেটাই বলতেছি। বেসিক্যালি আমি যেটা বলি, এটা আসলে একটা এক্সপেন্সিভ কোর্স।
এবং প্রচুর পরিমাণ টাকা খরচ হয়, এবং এই টাকা খরচ করার পরে কেউ যদি একবার কোনো কারণে ফেইলিওর হয়, পরবর্তীতে মোটিভেশনটা ধরে রেখে যে আরেকবার এক্সাম দিবে সেই সামর্থ্য অথবা সেই ইচ্ছা কোনোটাই থাকে না। এটা আসলে আমি যেটা সাজেস্ট করব যে রানিং স্টুডেন্টের জন্য আমি এটা সাজেস্ট করি না ওয়েল্ডিং ইন্সপেকশন কোর্স করে দেন মানে পড়াশোনার পাশাপাশি ওয়েল্ডিং ইন্সপেক্টরের কোর্স করো, এটা রানিং স্টুডেন্টের আমি সাজেস্ট করি না। আসলে যারা এক্সপেরিয়েন্স আর কি তাদের রাইট ক্ষেত্রে রাইট আর কি। কারণ রাইট এখানে একটা ক্রাইটেরিয়া অলরেডি নজরুল কিছু বলছে যে এখানে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটা ফ্যাক্ট, একই সাথে হচ্ছে এক্সপিরিয়েন্স একটা ফ্যাক্ট। এনিহাও আমি গেলাম আর চাইলাম করব, এটা হবে না। ওয়েল্ডিং ইন্সপেকশন কোর্সটা এরকম না। এনকারেজ আমি যারা হয়তো বা তাদের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করছে, আর একজন মানুষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে প্রফেশনে ঢুকে গেল, আর তার উপর সমস্ত সে যদি চিন্তা করে যে আমার আর ক্যারিয়ারের কথা চিন্তা করার কোনো দরকার নাই, আমি ফ্যামিলি সাপোর্ট দেই আর হচ্ছে আমার নিজের কি বলে টাকা পয়সা ইনকাম করে জমাইতে থাকি, এটা ভুল ধারণা। একজন মানুষ পড়াশোনা শেষ করার পরেও 5 থেকে 6 বছর তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করবে। সময়টাকে এটাকে এই সময় যে ইনভেস্টমেন্টটা করবে সেটা রিওয়ার্ড সে পাবে 6 থেকে 7 বছর পরে। সো এই সময়টাকে তার কি করতে হবে, এই সময়টাকে তার করতে হবে সে তার জব স্যালারি থেকে যে অল্প অল্প টাকা সেভিংস করবে, এই টাকাটা সেভিংস করবে এবং একই সাথে নিজে প্রিপেয়ার্ড হবে কিভাবে এডব্লিউএস অথবা সিসুইপ দিবে, সেই জন্য সে নিজে প্রিপেয়ার্ড হবে। তার জন্য কিছু সহযোগিতা, হ্যাঁ আমরা যখন শুরু করছি আমাদেরকে কেউ সহযোগিতা করে নাই, বিকজ আমাদের কেউ মানে আমাদের যে সিনিয়র কেউ ছিল তখন বা এরকম কিছু আমরা জানতাম না। সো আমাদের যেটা করতে হয়েছে যেদিন যেদিন আমরা অ্যাডমিশন নিছি সেদিন হচ্ছে ওদের কাছ থেকে কোর্স ম্যাটেরিয়ালস নিয়ে আসা স্টাডি শুরু করছি। বাট এখনকার যারা জুনিয়র আছে আমরা তাদেরকে এই আশ্বস্তটুকু করতে পারি যারা প্রফেশনে আছে অলরেডি, তোমরা কষ্ট করো এবং প্ল্যান করো। ফার্স্ট ফার্স্ট হচ্ছে প্ল্যান করো যে হ্যাঁ আমি এখন থেকে 2 বছর পরে আমি এক্সাম দিব। এখন এই 2 বছর তুমি শুধু বসে না থেকে আমাদের যারা আমাদের প্রচুর ইন্সপেক্টর অলরেডি বাংলাদেশে, আমাদের বিআইএমটিএন অনেক ইন্সপেক্টর অলরেডি ব্যাক করছে এবং সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আছে। তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে কোর্স ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করো, করে নিজেরা স্টাডি করো, এন্ড দেন কোনো জায়গায় কোনো প্রশ্ন আসলে, কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে বা মনে কোনো ডাউট থাকলে অথবা কোনো কিছু বুঝতেছি না, সেই ক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। যে সমস্ত তোমাদের সিনিয়র ভাইরা অথবা তোমাদের কলিগরা বা সরি মানে ইয়ারমেটরা যারা অলরেডি ওয়েল্ডিং ইন্সপেক্টর কোর্স কমপ্লিট করছে, তাদের সাথে যোগাযোগ করে সমস্যাটুকু সমাধান করে নাও। এবং এইভাবে তুমি একটা টার্গেট ফিক্স করে তোমরা একটা টার্গেট ফিক্স করে যদি 2 বছর বা হ্যাঁ আমি এখন জব শুরু করছি, এই 2 বছর বা 3 বছর আমি আস্তে আস্তে কিছু সেভিংস করব, একই সাথে আমি চাকরি করে যাব, একই সাথে আমি একটু স্টাডি করে যাব কোর্স ম্যাটেরিয়ালগুলো নিয়ে। সো এটা তোমরা করলে হ্যাঁ 2 বছর পরে তুমি হয়তো সফল হবে। আর এর জন্য অবশ্যই যেটা প্রয়োজন ডেডিকেশন। আমার মনে আছে আমি যখন নিজে ওয়েল্ডিং ইন্সপেক্টর কোর্সের জন্য এক্সাম দেই, এক্সাম দেওয়ার 1 মাস আগে থেকে আমি জানি না ঘুম কি জিনিস, রাতের ঘুম। মেইনলি যেটা হইতো যে ক্লাসটা করতে হইতো আমাদের পার্ট টাইম বলতে 5টা পর্যন্ত ডিউটি করে দৌড়ে ক্লাসে অ্যাটেন্ড করা, রাত্র 10টা 10:30টায় ক্লাস শেষ হতো। সেখান থেকে আবার নিজের বাসায় বা ডরমেটরিতে ফিরতে ফিরতে রাত্র 11:30 11টা, আইসা গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে আলটিমেটলি পড়াশোনার মতো এনার্জি এবং স্ট্রেংথ থাকে না। বাট আমরা কি করছি ওই সময়টা আমাদের ঘুম নাই, ওই ভোর 4টা পর্যন্ত 3টা পর্যন্ত আইসা পড়াশোনা করতাম যেটা ক্লাসে আমাদের শিখাইছে। এরপর সকালে উঠে আবার ঠিকই ডিউটিতে অ্যাটেন্ড করতে হতো। তো এসব কিছু মিলে আসলেও ওই যে সময়টা তোমরা প্ল্যান করতেছো এই সময়টার মাঝে এইভাবে পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং ডেডিকেশন লেভেলটা সেরকমই হতে হবে। তাহলে একটা পর্যায়ে গিয়ে হ্যাঁ প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করবে, সেগুলো নিয়ে তোমরা তোমাদের সিনিয়রদের সাথে আলোচনা করবে এবং প্রবলেমের সলিউশন নিবে। তো এভাবে যদি করো 2 বছর বা 3 বছর পরে গিয়ে ঠিকই একটা ভালো রেজাল্ট আসবে। এবং ওই রেজাল্ট আসার পরে আমার মনে হয় না এখন কোনো ওয়েল্ডিং ইন্সপেক্টর বাংলাদেশে বসে আছে এবং কারো স্যালারি 50-এর নিচে, এরকম আমার মনে হয় না। সো একবার ওয়েল্ডিং ইন্সপেক্টর কোর্সটা কমপ্লিট করলে দেশে অথবা দেশের বাইরে কিছু একটা করতে পারবে। সো
এইটুকুই আমি বলবো যে যারা আমাদের আপকামিং জেনারেশন তাদের উদ্দেশ্যে, তোমরা শুরু করো, দেন আমরা তো আসি পরবর্তীতে তোমাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ সাইফ, গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি নজরুলের কাছে যাব, যে এই ওয়েল্ডিং সেক্টরটাতে, ওয়েল্ডিং ইন্সপেকশনে আমাদের যে বিশেষ করে যারা এক্সপিরিয়েন্স আছে আর কি, তাদের ক্ষেত্রেই তো আসলে ওয়েল্ডিং এই সার্টিফিকেটটা নেয়। সার্টিফিকেটটা নিতে গেলেও তো আহ, প্রথমে তারা এইটাই জিজ্ঞেস করে, বা যদি কোনো ডকুমেন্টস চায়, তো এই ধরনের ডকুমেন্টসই চাই আর কি। আমি খোঁজ নিয়ে দেখছি যে হয়তো এক্সপিরিয়েন্স 4 বছর বা 5 বছর, মিনিমাম মনে হয় তিন অ্যাটলিস্ট 4 বছর বছরের লাগে। ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটা আচ্ছা, প্রয়োজন চার হয় এবং বছর তার জন্য একটা এক্সপিরিয়েন্স লাগে আর কি। ডকুমেন্টের প্রয়োজন আছে। হ্যাঁ, এটাই আর কি। তো এখন এখন যারা যারা বিশেষ করে এক্সপিরিয়েন্স আছে, যারা ওয়েল্ডিং এ মোটামুটি ভালো আছে, বিশেষ করে বাংলাদেশের শিপইয়ার্ড গুলোতে আমাদের অনেক জুনিয়ররা আছে, খুব ভালো, তারা খুব এক্সপিরিয়েন্স এবং ভালো। তারা যদি তাদের যে ম্যানেজারিয়াল যে পোস্ট আছে বা মিড লেভেলে যে পোস্ট গুলো আছে, এগুলোর পাশাপাশি যদি তারা এই ওয়েল্ডিং সার্টিফিকেটটা নিতে পারে, তাহলে মনে করি যে তারা অনেক ভালো আগাইতে পারবে, অনেক দূর যেতে পারবে। কারণ এই বাংলাদেশি যারা আছে আর কি বর্তমানে শিপইয়ার্ডে, তারা কিভাবে সহজে সার্টিফিকেটটা নিতে পারে, যারা ওয়েল্ডিং বিষয়ে বা বিশেষ করে ওয়েল্ডিং বিষয়ে যারা শিপইয়ার্ডে চাকরি করে, তারা তো অবশ্যই ওয়েল্ডিং বিষয়ে জানে। সেক্ষেত্রে যারা কিউসিতে আছে বা প্রোডাকশনে যারা আছে, শিপ বিল্ডিং এ যারা আছে, তারা নিশ্চয়ই জানে। তারা কিভাবে সহজে এটা করতে পারে, একটু যদি ওয়েটা যদি নজরুল একটু ক্লিয়ার করতে। নজরুল, নজরুলের মনে হয় প্রবলেম আছে, ওর ওর নেটওয়ার্ক সার্ভিসে হয়তো সমস্যা, অথবা ওর নজরুল কথা শোনা স্পিকার যাচ্ছে না। কিছু একটা প্রবলেম আছে। নজরুল, নজরুলের নজরুল, নজরুলের সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে আর কি ওর। তুই আহ, ওরে আরেকটা, সরি, ফিরোজ, তুমি ওরে আরেকটা মেসেজ দিয়ে দাও। আর তুমি যে প্রশ্নটা করছো সেটার উত্তরটা আমি নজরুল কি আমি কথা শোনা কন্টিনিউ আমি যাচ্ছে? শুনতে করতেছি। পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, আমি তোমাকে শোনা শুনতেছি। যায়, তুমি শুনতে পাচ্ছ? ওকে ওকে। ওকে, আমাকে শোনা তাহলে যাচ্ছে? হ্যাঁ, শুনতেছি, হ্যাঁ, শুনতেছি। শোনা যাচ্ছে। গুড। বলো। নজরুল, শুনতেছো? আমাকে শোনা যাচ্ছে এখন? ইয়েস ইয়েস। ওর আসলে নেটের প্রবলেম হচ্ছে, আমি তো এখন এই কারণে। শুনতেছি, শুনতেছি। যে যে তাহলে ফিরোজ মানে প্রশ্নটা পুনরায় ব্যাপারটা করো। হচ্ছে এরকম যে বলো। ওয়েল্ডিং মানে এডাব্লিউএস করার জন্য, হ্যাঁ হ্যাঁ, এডাব্লিউএস করার জন্য যেটা দরকার সেটা হলো ইন্টারন্যাশনাল এজেন্ট। ইন্টারন্যাশনাল এজেন্ট লাগবে। না না, আমি আমি বুঝতে পেরেছি। ইন্টারন্যাশনাল এজেন্ট থাকতে হবে বাংলাদেশে। অনেক সময় ইন্টারন্যাশনাল একটা এজেন্ট ছিল, সেটা হলো সিঙ্গাপুরে। আমি যে প্রতিষ্ঠানকে এডাব্লিউএস করেছি সেটা হলো কিউটেক। কিউটেক থেকে গ্রুপ। তারা আসলে একটা মাল্টি ন্যাশনাল ইনস্টিটিউশন প্রোভাইডার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউশন, সিঙ্গাপুর বেসড কোম্পানি। They have branches in Singapore, Malaysia, Indonesia, India, Middle East. তো তারা বাংলাদেশেও কিন্তু শুরু করছিল। এটা 2015 থেকে প্রথম দেশটা যখন ওরা শুরু করলো, আনফরচুনেটলি ওখানে পাশের খুব, আর একজন মিনিমাম মিনিমাম মানে 3,000 ইউএস ডলার, মানে প্রায় 2 লাখ প্লাস টাকা, প্লাস মাইনাস, হ্যাঁ, দেশ ভেদে একটু কমই। তো দেখলে এখন বাংলাদেশে আপাতত নাই। তো সেক্ষেত্রে খুবই ইজি ভাবে ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে চেন্নাইতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে এবং কিউটেকের ব্রাঞ্চ চেন্নাইতে। তো আমাদের এক জুনিয়র, আমি যদি নাম না নিতে যাচ্ছি না, আমাদের একজন জুনিয়র এবার করে আসছে ইন্ডিয়া থেকে। তো সেটা করতে হলে 1 মাস ইন্ডিয়াতে থাকতে হবে। আর কোর্স শুরু থাকে, এটাকে বলি আমরা সেমিনার, হ্যাঁ, যেটা ট্রেনিং কোর্সটা হয়,
সেমিনারের আগে যে ক্যান্ডিডেট তাকে 6 মাস আগে পড়াশোনা শুরু করতে হবে। আমি এডব্লিউএস এর কথা কি বলবো, সিএসের আমার কাছে অনেক ক্লিয়ার না, আমি এডব্লিউএস এরটাই বলতেছি। বেসিক্যালি তাকে নিজে নিজে পড়াশোনা করতে হবে। কোর্স ম্যাটেরিয়াল কিন্তু আমার কাছে আছে, সাহেবের কাছে আছে, যারা সিডব্লিউ অলরেডি করেছে তাদের কোর্স অ্যাভেলেবল, ইউ ক্যান প্রোভাইড দ্যাম। কিন্তু টার্গেট ফিক্স করতে হবে যে মিনিমাম 6 মাস আগে তাকে নিজে পড়াশোনা শুরু করতে হবে। বেসিক্যালি পার্ট এ, পার্ট সি, পার্ট বি এর জন্য কিন্তু ইনস্টিটিউশনের সাপোর্ট লাগবে। স্পিচম্যান বেস এবং এক্সামিনেশন বেস প্র্যাকটিক্যালি অনেক ইস্যু আছে, বাট পার্ট এ এন্ড পার্ট সি সে 6 মাস আগে শুরু করতে পারবে। ও আরেকটা কথা হলো যে ডিপ্লোমা পাশের পরে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি মনে করি যারা একটা ফ্রেশ, তারা একটু 2-3 বছর ধরে টার্গেট করতে পারে, কারণ আর ইনিশিয়ালি হোল্ডিং এর যে বেসিক ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলা, যেমন হোল্ডিং টার্মিনোলজি, হোল্ডিং ইন্সপেকশন, হোল্ডিং ক্লাসিফিকেশন, মেটালার্জি, ডকুমেন্টেশন, এনটিটি, দেন holding discontinuity means the defect and their countermeasures. এগুলো ইনিশিয়ালি দেন ডব্লিউপি কিউ আর হোল্ডার কোয়ালিফিকেশন, ইনিশিয়াল ব্যাপারগুলো যখন একটা ক্যান্ডিডেট ফ্যামিলিয়ার হয়ে যাবে, প্লাস পার্টে এবং পার্টসি নিজে নিজে পড়বে, তার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। ব্যাপার হলো পাস মার্ক কিন্তু 6-7 মাস আগে প্রিপেয়ার হতে হবে। আর ফিনান্সিয়াল একটা প্রিপেয়ার করলে আমাদের যারা একবার ফ্রেশ মানে ডিপ্লোমা পাস করেই উৎসাহ দিই না, মিনিমাম 2-3 বছর পর তার হাতে কিছু টাকা পয়সা থাকুক, তার একটা বেস হোক, প্রফেশনাল কিছু গেইন হওয়ার পরে তারপর ট্রাই টু ডু এডব্লিউএস। আমি আরেকটা কথা বলবো, শুধু এডব্লিউএস টাইমে পাওয়া যাবে না, এর পাশাপাশি এনডিটি লেভেল 2 যেটা এসএনটি লেভেল 2 বা পিসিএন লেভেল, পিসিএন, ইউটি বা আরআই, রেডিওগ্রাফি ইন্টারপ্রিটেশন, তারপর আইএসও 9000, 14000 এন্ড 18000 লিড অডিটর, ইন্টারনাল অডিটর কোর্স কিন্তু করতে হবে পাশাপাশি। আর এইগুলো তো আছে, আর যদি আরো বেশি করতে চায় তাহলে জিরো পাইপিং ইন্সপেক্টর বা প্রেসার ভেসেল ইন্সপেক্টর এই কোর্সগুলো কিন্তু একটা অর্ডিনারি, আর এগুলো কিন্তু এক্সক্লুসিভ কোর্স। ফান্ডামেন্টাল কিন্তু এডব্লিউএস আসলে এগুলোতে পরে টার্ন করা যাবে যখন সে মনে করবে যে না আমার আর কিছু দরকার, আমি ক্লাসিফাইড জব করবো, আমি প্রেসার ইন্সপেক্টর হবো আর পাইপিং ইন্সপেক্টর হবো, তখন কিন্তু ব্যাপারগুলো এরকম। বাংলাদেশে এসএনটি লেভেল 2 করার ইনস্টিটিউশন, দেন আইএসও ইন্টারনাল অডিটর, লিড অডিটর করার মতো ইনস্টিটিউশন আছে। আর দু একটা ইনস্টিটিউশন আছে যে এডব্লিউএস বা সিসি বাংলাদেশে আবার করানোর জন্য আমাদের এই পেজে শেয়ার করবো। আর আপাতত আমি মনে করি যারা বাংলাদেশে আছে, বিদেশ যায় না, তাদের ক্ষেত্রে ইন্ডিয়ান ইজি ওয়ে। যারা সিঙ্গাপুরে আছে বা মিডল ইস্টে, ওখানে এই যে ট্রেনিং প্রোভাইডার আছে, মিন্স এডব্লিউএস ইন্টারন্যাশনাল এজেন্সি যেগুলো, ওগুলো কিন্তু অ্যাভেলেবল সৌদি আরব, ইউএই এন্ড মালয়েশিয়া, সিঙ্গাপুরে অ্যাভেলেবল আছে, ওখান থেকে করতে পারে। আই থিঙ্ক আই ক্যান ক্লিয়ার দ্য ইস্যু। ধন্যবাদ। হ্যাঁ নজরুল, ধন্যবাদ। নজরুল, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আমি শুনছি, হ্যাঁ হ্যাঁ শুনতেছি ফিরোজ। ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলী হোসেন একটা প্রশ্ন করছে আর কি। সাইফ কি দেখতে পাচ্ছ? যদিও বা প্রশ্নটা করছে নজরুলকে। তো নজরুলের একটু সাউন্ডের সমস্যা হচ্ছে একটু। তা আমি চাচ্ছি যে আচ্ছা, আমি সাইফ এক্সপ্লেইন প্রশ্নটা করতে পারবো বিষয়টা, আশা করি তো আমি এক্সপ্লেইন তুমি করতে পারবো একটু দেখো, কোশ্চেনের অ্যানসারটা। ও জানতে চাচ্ছে, তো প্রশ্নটা বুঝতে পারছো?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আলী কোন কোন হুসাইন, ধরনের ওর ওয়েল্ডিং গুলো মেইন, নিয়ে ও করছে বলো। হ্যাঁ, হ্যাঁ, ওর যে মেইনলি যেটা মেনশন করছে সেটা হচ্ছে যে টাইপ অফ ওয়েল্ডিং কোর্স। কিছুক্ষণ আগে নজরুল ছোট করে একটা কথা বলছে যে এনডিটি। হ্যাঁ, এনডিটি আমার টাইপ অফ ওয়েল্ডিং কোর্স বলতে, যদি আমরা এক্সিস্টিং মানে একটু হায়ার লেভেলে যাই তখন তো এডব, কিন্তু প্রিলিমিনারি কোর্সের কোনো বিকল্প নাই, এবং প্রিলিমিনারি কোর্সগুলো কম্পেয়ারলি কম প্রাইস হয়, এবং প্রিলিমিনারি ক্যারিয়ার স্টার্টের জন্য ভালো হয়। সেই ক্ষেত্রে এনডিটি আছে। এনডিটি বর্তমানে আমাদের দেশে 4টে এনডিটি করা সম্ভব, লাইক এমটি, পিটি, আরটি, ইউটি। এই 4টা এনডিটি করানোর জন্য আমার জানা মতে এখন একটা আছে রেডিয়েন্ট। রেডিয়েন্ট এই কোম্পানিটার নামটা আমি ভুলে গেছি, পরবর্তীতে প্রয়োজনে আমি ডিসক্রিপে দিয়ে দিব, ওদের অ্যাড্রেসও আমি দিয়ে দিতে পারবো। হয়তোবা তুমি ইনবক্সে আইসো, যে কোশ্চেনটা করছো আমি তোমাকে ডিটেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। ওর ওই ওই অর্গানাইজেশন থেকে তুমি এনডিটি লেভেল 2, যেটা এএসএনটি, এটা করা সম্ভব, করতে পারবে। এর জন্য এএসএনটির 4টা মেথড, ইউটিপিটি, এমটিআরটি, এই 4টা মেথড করতে পারবে, এবং এটাই মূলত ওয়েল্ডিং এর একদম ইনিশিয়াল বা প্রাইমারি কোর্স। আর এরপরে আছে হচ্ছে নজরুল যেটা বললো লিড অডিটর। লিড অডিটর আইএসও 9001 লিড অডিটরের জন্য, এটা আসলে যদিও কোনো ওয়েল্ডিং রিলেটেড কোনো কোর্স না। আইএসও 9001 লিড অডিটর যেটা, সেটা একটা কমপ্লিটলি আলাদা ধরনের। মূলত এটা যখন ম্যানেজমেন্ট লেভেলে কেউ যায় তাদের জন্য এটা প্রয়োজন পড়ে। তো এগুলো কোর্স করানো হয়, বিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেগুলো থেকে এগুলো করা যায়। বাট যে কোশ্চেনটা, যে টাইপ অফ ওয়েল্ডিং কোর্স হচ্ছে এই যে এনডিটিটাই ইনিশিয়ালি ফার্স্ট, দেন এডাব্লিউএস, এরপরে আরো এক্সট্রিম লেভেলে আছে লাইক এপিআই, তারপর এরকম বিভিন্ন কোর্স আছে এপিআই, অনেক ধরনের আরো এক্সট্রিম লেভেলের কোর্সও আছে। তো ইনিশিয়ালি এনডিটি লেভেল 2, এসএনটি এনডিটি লেভেল 2 দিয়ে শুরু করা যেতে পারে। আর যদি কেউ পিসিএন করতে চায়, সেই ক্ষেত্রে বাংলাদেশে পিসিএন করা সম্ভব না, সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে যেতে হবে পিসিএন লেভেল 2 করার জন্য। কিন্তু এএসএনটিটা আমাদের দেশেই করা সম্ভব। একটা অর্গানাইজেশনের নাম আমি পুরোপুরি জানি, এছাড়া আরো 2-3টা অর্গানাইজেশন আছে, বাট ওদের নাম হয়তো আমি ডিটেলস পুরোপুরি বলতে পারবো না, বাট একটু সময় দিলে হয়তো কালেক্ট করে দিতে পারবো। যে কোশ্চেনটা করছো সে এক সময় আমার ইনবক্সে নক করো, আমি তোমাকে ডিটেলস দিতে পারবো আশা করি, যে কোন ইনস্টিটিউট থেকে এটা করানো সম্ভব বা করা যায়। ফিরোজ আমার তার উত্তর হ্যাঁ, পাইছে, সন্তুষ্ট হয়েছে আশা করি। হ্যাঁ, ধন্যবাদ সাইফ। নজরুল কি কথা শোনা যাচ্ছে? নজরুলের আসলে কানেকশনের প্রবলেম, আজকে নেটের প্রবলেম হচ্ছে। আমার নজরুলের এখানেও কানেকশনে আজকে অনেক সমস্যা আমার হচ্ছে এখানেও বলে। আজকে একটু নেটের প্রবলেম। আর দেখা যাচ্ছে যে স্ট্রিমিং এ আহ, 2জন বা একজনের নেটের প্রবলেম থাকলে বাকিদেরও প্রবলেম হয়ে যায়। কারেক্ট, কারেক্ট, একটু ঝামেলা ঠিক হয়। আছে, তো ওই জন্য আমারটাও ঝামেলা করছে আর কি। আর নজরুল কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা একটু জাস্ট আমাদের যারা কমেন্টস করছে হ্যাঁ, তাদের আমি কমেন্টস শুনতেছি। গুলো আমার কমেন্টস কথা কি গুলো শোনা একটু, যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, কমেন্টস গুলো আমরা পড়ি। শামসুল হুম। আরিফিন ভাই ধন্যবাদ জানাইছে আমাদের সবাইকে। ধন্যবাদ আরিফিন ভাই। আসলে ধন্যবাদ শামসুর আরিফিন ভাইকেও। আসলে উনি আমাদের গাইডেন্স সে শুরু থেকেই, ইভেন ভিআইএমটি হোস্টেল লাইফ থেকেই উনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে গাইড করে আসে। যাই হোক, অনেক না, ধন্যবাদ শামসুল অবশ্যই আরিফিন ভাইকে। শামসুল আরিফিন ভাই আসলে বা বলতে গেলে আমাদের বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক যেরকম আমাদের হামিদ স্যার, তো আমাদের আরিফিন ভাই বলতে গেলে যে আমাদের এসডিএফ এর একজন অভিভাবক। ঠিক আছে, কারেক্ট, এবং কারেক্ট, প্রতিষ্ঠাতা কারেক্ট। প্রতিষ্ঠাতার সভাপতি অবশ্যই। এবং আজকের এসডিএফটা হ্যাঁ টিকে আছে আমাদের সাধারণ সম্পাদক নজরুল এবং আরিফিন ভাই আহ, অনেক পরিশ্রম করছে। হুম, ঠিক হুম, আছে, এই রাইট। লাইভের ব্যাপারে সব ব্যাপারেই আমাকে অনেক সবসময় হেল্প করছে। আরিফিন ভাইকে অনেক হুম। অনেক ধন্যবাদ, যে আসলে পর্দার আড়ালে থেকেও আমাকে অনেক মানে অনেক হেল্প করছে সব ব্যাপারেই।
এটা সবার জানা থাকা উচিত আর কি, যে প্রত্যেকটা এপিসোডেই অনেকটা সময় দিচ্ছে। আম, যেহেতু একটা এপিসোড বানাইতে গেলে অনেক কিছু পিছনে অনেক কিছু কাজ করতে হয়, অতিথিদের সাথে কথা বলতে হয়, তাদের ব্যাপারে হ্যাঁ তথ্য নিতে হয়, তাদেরকে তথ্য দিতে হয়, ব্যানার তৈরি করতে হয়, সেখানে বিষয়গুলো আছে। তো সব মিলে নজরুল এবং আরিফিন ভাই, এই নাম আমি আহ, না বললেই না। ওরা যে পরিমাণ হেল্প আমাকে সবসময় করে এই অনুষ্ঠানের ব্যাপারে, তো এটা হুম আসলে হুম অতুলনীয়, এটা সবার জানা উচিত। রাহুল হোসাইন, হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ অভিবাদন জানাইছে, থ্রি লিজেন্ড অফ হ্যাঁ, টিম। যাই হোক। ধন্যবাদ রাহুল। ঠিক আছে, আমরা হয়তোবা এখনো লিজেন্ড হতে পারিনি, তবে আমার সামনে বসে আছে দুজন লিজেন্ড, এটা সত্য। ঠিক আছে। না না তো না, কে বলছে? হ্যাঁ, ফিরোজ নিজেও একজন তো লিজেন্ড। সে বাকি সুদূর প্রবাসে বাকি থেকে এসডেপটাকে নিয়ে যেভাবে চিন্তা করে, আমরা দেশে থেকেও হয়তো এতটা করি না। নজরুল তো তাও অনেক করে, আমি তো অনেক সুযোগ মানে সময় দিতে পারি না, বিভিন্ন কারণে হোক বাকি দিতে পারি না, কিন্তু নজরুল তো রাহুলকেও কে আসলে অনেক করে। ধন্যবাদ। প্রত্যেকটা এপিসোডে রাহুল আমাদের পুরো অনুষ্ঠান দেখে এবং ও এসডিএফ আমাদের সেন্ট্রাল কমিটিতে আছে। তো সেক্ষেত্রে রাহুলকে অনেক ধন্যবাদ আমাদের এগুলো শেয়ার করার জন্য। আহ, আমাদের আরেকজন জুনিয়র ভাই জিয়াউল হক, জিয়া। তো জিয়াকে অনেক অনেক ধন্যবাদ। ও আমাদেরকে ধন্যবাদ শুভেচ্ছা জানাইছে। জিয়াও আমাদের এসডিএফ এর জন্য অনেক কিছু করছে, যে সেন্ট্রাল কমিটিতে যেহেতু আছে। জিয়া আমাদের সবকিছু আমাদের সাথে আছে। আশা করি হ্যাঁ সাথে থাকবে, সামনে এসডিএফ এর সাথে অনেক কিছু যা কিছু আসে করবে ইনশাল্লাহ। ধন্যবাদ জিয়া। আশা ওয়েল্ডিং ইন্সপেক্টর কেরিয়ার সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন। আশা ওয়েল্ডিং ইন্সপেক্টরটা কি, আহ, নজরুল, কি কথা শোনা যাচ্ছে? না 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 না, ও হয়তোবা যেটা বলতেছে আশা করি, এটার জায়গায় হয়তোবা আশা চলে আসছে, আর কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা- সরি, আমি আসলে তাই বুঝতে পারছি। আশা করি ওয়েল্ডিং ইন্সপেক্টর ক্যারিয়ার সম্পর্কে হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ। আসলে ওয়েল্ডিং ইন্সপেক্টর সম্বন্ধে যা কিছু বলার মোটামুটি বলে ফেলছে আর কি। আসলে ঘুরে ফিরে যেটাই বলুক না কেন, ওই জিনিসগুলোই আর কি। আর ওয়েল্ডিং সম্বন্ধে যদি আমরা বলি, এটা শেষ করা যাবে না। ওটা নিয়ে যদি আমাদের কখনো যদি বা সুযোগ থাকে, আমরা অনুষ্ঠান করব। আমরা শুধু আজকে আলোচনা করছি যে এই ওয়েল্ডিং সেক্টরে আমাদের ক্যারিয়ারটা কিরকম হতে পারে, আহ আমরা ক্যারিয়ারটা কিভাবে গঠন করতে পারি বা কিভাবে ডেভেলপ করতে পারি, এইটা নিয়ে আমরা আলোচনা করছি আর কি। আচ্ছা ফিরোজ, আমি ধন্যবাদ। মনে হয় ছোট্ট করে একটু গাইডলাইন, মানে আরেকটু গাইডলাইন আমি দিতে পারি, যেটা আমি হয়তো মিস আউট করছি বিভিন্ন কারণেই ঠিক হোক। আছে, হ্যাঁ তুমি বলো, ছোট করে বলো, যেহেতু আমাদের ছোট্ট করে রাহুল বলছে জিনিসটা। হ্যাঁ, আসলে ওয়েল্ডিং ইন্সপেক্টর বলতে যে শুধুমাত্র এডব্লিউএস বা সুইপ এরাই যে, এটা কিন্তু আসলে মনে হয় পুরোপুরি ঠিক না। ঠিক অবশ্যই পুরোপুরি না। এখানে এনডিটি ইন্সপেক্টরদেরকেও ওয়ান কাইন্ড অফ ওয়েল্ডিং ইন্সপেক্টর বলা হয়। কারণ একটা ওয়েল্ডিং এর কোয়ালিটি কেমন আছে, তার সাউন্ড কেমন, মূল কথা ওয়েল্ডিং এর সাউন্ড কেমন, সেই টেস্টগুলো মূলত এনডিটি ইন্সপেক্টররা করে থাকে। সো তাদেরকেও আমরা বলতে পারি যে তারাও ওয়েল্ডিং ইন্সপেক্টর। এবং সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, মানে গাইডলাইনমূলক একটা সাজেশন আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে শুরুতেই যদি আর্থিক সংকটের জন্য হোক আর বিভিন্ন কারণেই হোক, যদি কারো সম্ভব না হয় সরাসরি এডব্লিউএস বা সিসুইপ করার, সেই ক্ষেত্রে তোমরা ছোট ছোট কোর্সগুলো লাইক এএসএনটি লেভেল 2 করতে পারো। এবং যারা আমাদের আহ, আরো সিনিয়র আছেন, তাদেরকে তো আর এগুলো নিয়ে বলার কিছুই নেই। কিন্তু পরবর্তীতে তোমরা এসএনটি লেভেল 2 কমপ্লিট করলে এবং পরবর্তীতে যদি এডব্লিউএস সিডব্লিউটা করো, তার পরবর্তীতে এসএনটি লেভেল 3ও করতে পারো। লেভেল 3 ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কি বলে সার্টিফিকেশন ইন দ্য ওয়েল্ডিং ইন্ডাস্ট্রিজ। একজন লেভেল 3 কত বড় ইম্প্যাক্ট সারা বাংলাদেশে। আমার মনে হয় লেভেল 3 আছে 2 জন বা 3 জন কারেন্টলি অবস্থান করতেছে। আমার মনে হয় সিঙ্গাপুরে আমি যখন ছিলাম তখন মনে হয় শুনছিলাম এরকম কিছু 7 জনের মতো মনে হয় ছিল লেভেল 3 সিঙ্গাপুরে। সো লেভেল 3টা অনেক বড় ইম্পর্টেন্ট জিনিস। এটাও একটা বিষয় যা ইন ফিউচারে আমাদের পরবর্তী প্রজন্মের মাথায় এটা হচ্ছে লেভেল 2, দেন লেভেল 3 এএসএমটি অথবা পিসিএন।
সো এটাও একটা আরেকটা হচ্ছে অ্যাচিভমেন্ট হবে যদি তোমরা এগুলো আগায় যাও, কারণ লেভেল 3টা অনেক কঠিন। প্রথমত তাকে লেভেল 2 করতে হবে, তারপর হচ্ছে লেভেল 3 নিয়ে পড়াশোনা করতে হবে, এবং লেভেল 3 অনেক কঠিন এবং অনেক কঠিন পড়াশোনা করতে হয়। আহ, এরপর যদি কেউ লেভেল 3 কমপ্লিট করতে পারে, তার জন্য আসলে চাকরি তাকে খুঁজতে হবে না, বরং চাকরি তাকে খুঁজে বের করবে যদি কোনো লেভেল 3 করে থাকে কেউ। সো এটা একটা বিষয় মাথায় রাখতে পারে সবাই। সো আমার মনে হয় শুরুটা তোমরা এনডিটি লেভেল 2 দিয়ে শুরু করতে পারো, যাদের ক্রাইসিস আছে, ইকোনমিক্যাল ক্রাইসিস বা বিভিন্ন বিষয় আছে। পরবর্তীতে এডব্লিউএস সিডব্লিউআই, দেন এএসএনটি লেভেল 2, সরি লেভেল 3। তো এগুলো করলে নিজের ভ্যালুয়েবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। এরপরে তো শেষ তো নেই, পড়াশোনার তো শেষ নাই। আর ওয়েল্ডিং তো বিশাল বড় একটা জগৎ। এই জগৎ সম্পর্কে এই একটা লাইভে এসে 30 মিনিট বা 1 ঘন্টা বলে শেষ করা যাবে না। সো এরপরে এপিআই আছে, তারপরে আরো কিছু ছোট ছোট কোর্স আছে লাইক লিয়া, এটা হচ্ছে লিফটিং ইন্সপেকশন টাইপের। মূলত পুরো বিষয়টা হচ্ছে কিউএকিউসি ফ্যাক্ট, মানে কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। সো লিয়া কোর্সগুলো করলেও আমাদের দেশে লিয়ার প্রচুর ইন্সপেক্টর মানে ইন্সপেকশন হয়ে থাকে, সেগুলোতেও কেউ তার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে, এস্টাবলিশ করতে পারবে। সো এই জিনিসগুলো নিয়ে যদি কেউ চিন্তা করতে পারো, তাহলেও অনেক ভালো হবে ক্যারিয়ারের জন্য। আর ফাইনালি তো এক্সপেন্সিভ কোর্স তো আসলে সবসময় করা সম্ভব না, আমি জানি আমাদের দেশের প্রেক্ষাপটে। আমার হয়তো বা ব্যক্তিগতভাবে এডব্লিউএস করতে পারতাম না যদি আমি দেশে থাকতাম। এর কারণ হচ্ছে প্রথমত এর ইম্পর্টেন্সিটা জানতাম না, আর দ্বিতীয়ত হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যামাউন্ট, এই পরিমাণে অ্যামাউন্ট কখনোই হচ্ছে স্টক করতে পারতাম না হয়তো বা, যার কারণে দেশে থাকলে হয়তো এটা করতে পারতাম না। আমি সেই সেই প্রেক্ষাপট থেকে বলছি যে যারা ক্যারিয়ার শুরু করছো মাত্র, তাদের জন্য লেভেল 2টা করে ফেলতে পারো, এসএনটি লেভেল 2টা করে দেন স্টেপ বাই স্টেপ একটা করে লক্ষ্য নির্ধারণ করবা এবং সেই অনুযায়ী নিজেকে এক্সিকিউট করার চেষ্টা করবা। তাহলেই সম্ভব। আদারওয়াইজ যদি সবসময় এটাই চিন্তা করা হয় যে হ্যাঁ করবো এক সময়, তাহলে হবে না। আগে লক্ষ্য স্থির করতে হবে এবং সেই অনুযায়ী লক্ষ্যটাকে এক্সিকিউট করার জন্য যা কিছু করা দরকার সেটা তোমাকে করতে হবে। ধন্যবাদ মোটামুটি সাহেব। এইটুকুই আমার গাইডেন্স। হুম। আচ্ছা, নজরুল, এখন কি কথা শোনা যাচ্ছে? নজরুল আবার হ্যাং হয়ে গেছে, নজরুল আজকে। নজরুল, কথা শোনা যাচ্ছে? হুম হুম, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ নজরুল, তুমি হ্যাঁ, এই আমি যে শুনতে পাচ্ছি। তুমি ওয়েল্ডিং ইন্সপেক্টরের জবের ব্যাপারে বলতে চাচ্ছিলা তখন, তো যদি বলতা একটু। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাকে কি এখন শোনা যায়? ক্লিয়ারলি হ্যাঁ শোনা হ্যাঁ হ্যাঁ। যায় হ্যাঁ, এখন? শুনতেছি শুনতেছি। ওকে। বেসিক্যালি এখন বাংলাদেশের যে পরিমাণ কাজ হচ্ছে, হ্যাঁ, এই বিভিন্ন মেগা প্রজেক্ট, অয়েল অ্যান্ড গ্যাস, এবং আমি যদি বলি মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2030 ও রূপকল্প 2041, এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য যে প্রজেক্ট গুলো চলতেছে বাংলাদেশে, আমি যদি বলি যে ব্লু ইকোনমি, আমাদের যে বিশাল সমুদ্র সীমা, বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে বিশাল সমুদ্র সীমা জয় করেছি, এই সমুদ্র সীমাকে নিয়ে সরকারের যে একটি পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশবিশেষ হিসেবে আমরা যে ব্লু ইকোনমি সম্পর্কে বিভিন্ন আহ, আলোচনা বা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি, সেখানে নট অনলি আমাদের যে মৎস্য সম্পদ, আমাদের সমুদ্র সীমায় আহ, তেল এবং গ্যাসের যে বিশাল মজুদ আছে। অলরেডি বিভিন্ন বহুজাতিক কোম্পানি এখানে ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল যে সার্ভে করার পরে আমরা দেখেছি যে আমাদের সমুদ্র সীমায় যথেষ্ট পরিমাণে তেল এবং গ্যাসের মজুদ আছে। তো এই তেল এবং গ্যাস আমরা উত্তোলন করতে হলে কিন্তু এখানে একটা এক্সপ্লোরেশনের ফ্যাসিলিটি আসতে হবে। সেটা কি? সেটা হলো আমাদের রিগ আসবে, রিগ আসার পরে এফপিএসও আসবে, না হলে সাবসি লাইন, পাইপলাইন, হ্যাঁ, আসবে। তারপরে যাই, এখানে অনেকগুলো
সাপ্লাই ভেসেল লাগবে, হাইড্রোগ্রাফি ভেসেল লাগবে, মানে শিপ। হ্যাঁ, আমরা যদি বর্তমান যে সাঙ্গু, আমাদের যে গ্যাস ফিল্ড, সাঙ্গু কিন্তু এখন অলমোস্ট বন্ধ। তো সাঙ্গু মতো এরকম আরো 15-20টা ব্লকে কিন্তু তেল গ্যাস মজুদ আছে। এবং আমরা যদি দেখি আমাদের পাশের দেশ ইন্ডিয়া এবং মায়ানমার, ওরা কিন্তু তেল গ্যাস উত্তোলন অলরেডি শুরু করে দিছে। তো আমরা আমরা দেখি কি আসলে এগুলো তো বড় ইনভেস্টমেন্টের জায়গা, এখানে অবশ্যই বহুজাতিক কোম্পানি আসতে হবে, বাট লিড বাই পেট্রো বাংলা, লিড বাই বাপেক্স। সেখানে জয়েন্ট ভেঞ্চারে যে জায়ান্ট অয়েল অ্যান্ড এনার্জি কোম্পানিগুলো আছে, যেমন এক্সন মোবিল, ডিপি, শেভরন, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু এখানে আসবে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে। আসার পরে এই ধরনের কাজে কিন্তু ওয়েল্ডিং ইন্সপেক্টরদের ব্যাপক সুযোগ আছে। কিন্তু আমাদের যেটা কথা সেটা হলো গভর্নমেন্ট যে প্রজেক্ট গুলো হয়, যেমন ক্রস কান্ট্রি পাইপলাইন, যেমন তিতাসের বিভিন্ন পাইপলাইন গুলো যাগুলো করা হয়, দেন বিভিন্ন মাতার বাড়িতে যে কয়লা বিদ্যুৎ প্রকল্প, রামপালে যে কয়লা বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, দেন পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিবিয়ানা গ্যাস প্রজেক্ট, এরকম অনেক প্রজেক্ট কিন্তু বাংলাদেশে চলমান। কিন্তু দুঃখের বিষয় কি, এই প্রজেক্ট গুলোতে ওরকম ভাবে আমরা কোয়ালিটি ইন্সপেকশন করতেছি না। এখানে অনেক গোজামিল চলতেছে, ভেরি অনেস্টলি স্পিকিং, এখানে অনেক গোজামিল চলতেছে। এবং কি কিছু কিছু ক্ষেত্রে ফরেনার যারা আসছে, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে, ইন্ডিয়া থেকে, ফিলিপিন থেকে অথবা চায়না থেকে, এরা কিন্তু আমাদের দেশে বৈদেশিক, আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। তো আমার কথা হলো, সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে আমি বলবো, যখন ড্যাপ করা হয়, মানে ডিএপি প্রজেক্ট প্ল্যানিং এর যে প্রস্তাব দেওয়া হয়, তখন কিন্তু এখানে কিছু শর্ত জুড়ে দেওয়া উচিত। যেমন বাংলাদেশেরই হোল্ডিং ইন্সপেক্টর এক ওয়ান্স আপন এ টাইম ছিল না, এখন কিন্তু আমাদের দেশে প্রায় মতো হোল্ডিং ইন্সপেক্টর আছে। সব প্রজেক্টে বাংলাদেশের হোল্ডিং ইন্সপেক্টর থাকে, বাংলাদেশের হোল্ডিং ইন্সপেক্টরকে প্রায়োরিটি দিতে হবে, যেটা সিঙ্গাপুর করে, যেটা ইন্ডিয়া করে। সেই ক্ষেত্রে আমাদের দেশে যখন হোল্ডিং ইন্সপেক্টর না, তখন বিদেশ থেকে হোল্ডিং ইন্সপেক্টর নিয়ে আসা যাবে, কোনো সমস্যা নেই। বাট আমার দেশে হোল্ডিং ইন্সপেক্টর অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। যেটা হচ্ছে এখন পদ্মা সেতু কিন্তু বাংলাদেশের হোল্ডিং ইন্সপেক্টর ওইভাবে চান্স দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা আমরা মনে করি অবশ্যই সরকারের দায়িত্বশীল যারা আছে তারা অবশ্যই এই জিনিসগুলো। হ্যাঁ, বাংলাদেশে এখন কিন্তু যথেষ্ট পরিমাণ হোল্ডিং ইন্সপেক্টর আছে, এবং পাইপলাইনে অনেক আছে। বিশেষ করে যারা ত্রিপুরা এবং মিডল ইস্টে জব করতেছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে, অয়েল এন্ড গ্যাসে, তারা অনেকে হোল্ডিং ইন্সপেক্টর কোর্স করে ফেলেছে। এবং তারা যদি বাংলাদেশে দেখেছে অপরচুনিটি পায়, they will come back the homeland. তো আমরা সবাই কিন্তু আমাদের দেশে সার্ভ করতে রাজি আছি, বাইরে জব করি, $2,500-3,000 পাইলেও বাংলাদেশে যদি আমি $1,000 পাই, তাহলে মাই কান্ট্রি, মাই মাদারল্যান্ড, এটা কিন্তু একটা issue। আমি বলি পুরো মার্কেটটা কিন্তু ডমিনেট করতেছে হচ্ছে ইন্ডিয়া, ফিলিপিনো এবং চায়নারা, বিশেষ করে হোল্ডিং চায়না। বিশেষ করে ইন্ডিয়া পুরো এই সেক্টরটা ডমিনেট করতেছে ইন্ডিয়ানরা। বাংলাদেশে 1,000 হবে, একশো হবে না হোল্ডিং ইন্সপেক্টর বর্তমানে, কিন্তু ইন্ডিয়াতে কয়েক হাজার। নজরুল, আমি তোর কথার সাথে একটু সংযোজন করব। আমার জানা মতে বাংলাদেশে যে মেগা প্রজেক্ট গুলো চলতেছে, সেই প্রজেক্টগুলোতে যে সমস্ত ফরেনাররা কাজ করতেছে, তাদের কিন্তু মেইনলি ওয়েল্ডিং ইন্সপেকশনের কোনো সার্টিফিকেশন নাই। ওরা কাজ করতেছে শুধু তাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিয়ে। সেখানে আমাদের দেশে অনেক ওয়েল্ডিং ইন্সপেক্টর, সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর বিভিন্নভাবে স্ট্রাগল করতেছে। তাদেরকে গভর্নমেন্ট ইচ্ছা করলে
গভর্নমেন্ট যদি নজরদারি, যদিও সমস্ত বিষয়গুলো হয় প্রাইভেট সেক্টরে, অতএব এখানে গভর্নমেন্টের হয়তো বা তেমন কিছু ইয়ে থাকে না, বা কিছু বলতে হয়তো কম পারে। বাট গভর্নমেন্ট যদি এই সেক্টরটাতে নজর দেয়, আমাদের নিজেদের দেশে সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর প্রচুর আছে, কিন্তু দেশের বাইরে লাইক চাইনিজরা, আমার মনে হয় যে সমস্ত চাইনিজ বাংলাদেশে কাজ করতেছে, এরা কেউ সার্টিফাইড ওয়েল্ডিং ইন্সপেক্টর না। আমি অল্প যে কয়েকজনের সাথে বা যে কয়েকটা প্রজেক্ট নিয়ে দেখছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়েছে। চাইনিজরা, ইন্দোনেশিয়ানরা, ফিলিপিনিরা আলটিমেটলি কেউ ওয়েল্ডিং ইন্সপেক্টর না, কিন্তু তারা তাদের এক্সপিরিয়েন্স গুলো দিয়ে, ওই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিয়েই এই ওয়েল্ডিং ইন্সপেক্টর ফিল্ডটাতে কাজ করতেছে। এখন এটা ছিল আমার বলার কথা। এখন নজরুল, তুমি কন্টিনিউ করতে পারো। না, বেসিক্যালি যেটা কথা সেটা হলো, যখন ডিপিপি হয়, ডিটেল প্রজেক্ট প্ল্যান, হ্যাঁ, দ্যাটস এ এলএনজি টার্মিনাল, লেটস সে এলএনজি টার্মিনাল, যেটা মোস্ট এলএনজি টার্মিনাল ইজ এ হিউজ প্রজেক্ট। তো সেখানে সরকারের যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আছে, তখন ট্যাপ করা হয় বা ডিপিপি করা হয়। ডিপিপি করার সময় যে ক্রাইটেরিয়া, হ্যাঁ, ইন্সপেক্টর or quality assurance criteria, each and every inspection of welding conducted by a certified welding inspector from রাইট, রাইট, by CC. রাইট, রাইট। And then clause 2, the CW or CC holder should see Bangladeshi as a first point. ইয়েস। If a Bangladeshi welding inspector is not available, then there should be chance as a foreigner get entry. এগুলা ডিপিতে অ্যাড করে দেওয়া হয় দেশের স্বার্থে। হুম, দেশের হুম, স্বার্থে নট অনলি দ্যাট, আমি মনে করি যে আমার দেশে টাকা যাবে বা আমরা যারা বাংলাদেশি আছে তারা জব পাবো তা না। এখানে কিন্তু নিরাপত্তারও প্রশ্ন আছে। অ্যাজ এ বাংলাদেশি মেগা প্রজেক্ট, আমি কিন্তু চাইবো না আমার দেশের মানে যাই হোক, আমার দেশের প্রতি একটা কমিটমেন্ট কিন্তু বাংলাদেশি আছে। তো আমি চাইবো না আমার দেশে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রী এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা প্রধানমন্ত্রী অফিসে নিয়ন্ত্রণ। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট উন্নয়নটা কিরকম? 10 বছর, 15 বছর, 50 বছর গ্যারান্টি একটা প্রজেক্টের লাইফ টাইম, লেটস সে 50 ইয়ার। যখন আমি একজন ওয়েল্ডিং ইন্সপেক্টর দেশের এই সম্পদ রক্ষার জন্য, আমি কিন্তু ওইভাবে গ্যারান্টি দিই, সেটা কিন্তু একজন ফরেনার কিন্তু ওইভাবে চিন্তা করবে না। আমি আসছি এখানে প্রজেক্ট করতে 1 year 2 year, I'll go back my country as a professional, I get money and I not consider whether this welding joint lifetime is 50 years. But when I am as a Bangladeshi, I will be definitely consider that this is the future Bangladesh. As a Bangladeshi, I should be loyal, I should be committed to my national. অবশ্যই আমি মনে করি, যদি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় যদি আমাদের এই অনুষ্ঠান কোনো না কোনোভাবে বা সরকারের দায়িত্বশীল কেউ যদি দেখে, আমি মনে করি দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে আমরা যারা ব্যক্তি আছি আমাদেরকে প্রায়োরিটি দেওয়া হোক। কেন প্রায়োরিটি দেওয়া হোক? ক্লিয়ার কোয়ালিফাই। আমরা পৃথিবীর বিশাল বড় বড় প্রজেক্ট করে এসেছি। আমি যদি বলি, আমাদের ছেলেটা সিঙ্গাপুর ছিল, বিশেষ করে ওয়ার্ল্ডের অনেক বড় বড় প্রজেক্ট, যেমন হ্যারিমা প্রজেক্ট, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্যারেন বেসেল প্রজেক্ট, ওয়ার্ল্ডের সবচেয়ে পিএসও বেসেল গুলো আমাদের হাতেই করা। এখন যদি আমি বলি যে সিঙ্গাপুরের বড় বড় স্ট্রাকচার হ্যাঁ নজরুল, একটু আমাদের শর্ট করো। মাধ্যমে করা। তো সেইগুলাই আমি বলবো যে আমরা যারা ওয়েল্ডিং ইন্সপেক্টর তাদেরকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। এই হলো আমার কথা। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ নজরুল, গুরুত্বপূর্ণ তথ্য আসলে। হ্যাঁ যারা আমাদের সহপাঠী জুনিয়র যারাই আছে, যারা ওয়েল্ডিং ইন্সপেকশনে আসতে চায়, তারা নিশ্চয়ই হ্যাঁ এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং তাদের কাজে আসবে আশা করি। আমরা আবারও একটু, আমরা শেষের দিকে আসছি অনুষ্ঠানের একেবারে, আমরা আবার একটু কমেন্টস গুলো পড়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। দেবী প্রসাদ, a great pleasure to seeing all of my friend and mate.
দোস্ত ধন্যবাদ আমাদের দেবী দেবী, হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেকদিন পরে ওর দেখে ওর কমেন্ট দেখলাম। অনেকদিন পরে দেখলাম দোস্তরে। ধন্যবাদ আমাদের যে হ্যাঁ অনুষ্ঠান দেখছে, অনেক ধন্যবাদ। আবুল কালাম আজাদ ভাই, উনি হ্যাঁ আমাদেরকে ধন্যবাদ জানাইছে। ধন্যবাদ আবুল কালাম ভাই। শফিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম, ধন্যবাদ জানাইছে আমাদেরকে। ধন্যবাদ ইব্রাহিম আমাদের অনুষ্ঠান দেখার জন্য। মনির হোসেন মিজি ভাই, ডিসকাশন, থ্যাঙ্কস জানাইছে। মনির হোসেন মিজি ভাই আমাদেরকে দেখছেন, ধন্যবাদ মিজি ভাই। আপনাদের ব্যস্ততা সত্ত্বেও আপনারা যে হ্যাঁ আমাদের অনুষ্ঠান দেখছেন। এই ফিরোজ, মনিরকে তুই চিনছিস কিনা আমি জানি না, আমি ভালো করে বলে দিই, হয়তো চিনতে পারবি। মনির, আমাদের ফ্রেন্ড মনির আর্টিফিশিয়ালে না ছিল, না, এটা পরবর্তীতে না না চিনি না, নাই, হ্যাঁ। আমাদের বড় ভাই। এই মনির হোসেন না মিজি ইনি আমাদের অনুষ্ঠানে আসছিল আর কি। উনি আমাদের মেরিন ডিপ্লোমার ও আচ্ছা 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 আচ্ছা, সিনিয়র ভাই ওকে আর কি। ওকে উনি ওকে ওকে। পাওয়ার প্ল্যান্টে জব করে আর কি। হ্যাঁ, ওর নাম তো ওর আইডিও মনির মিয়াজি, সো আমি মানে উল্টায় ফেলছি, আচ্ছা আচ্ছা। গোলায় ফেলছি। এনিওয়ে না সরি না বড় না ভাই। না, এটা আমাদের হ্যাঁ শ্রদ্ধাভাজন হ্যাঁ সিনিয়র ভাই। ধন্যবাদ। এরপরে আলী হোসেনের অ্যান্সার তো আমরা দিয়ে দিছি। ধন্যবাদ আলী হোসেন আমাদের সাথে হ্যাঁ আসার জন্য, আমাদের শো দেখার জন্য। অ্যান্সার দিয়ে দিছি। আমাদের মেরিনার আব্দুল সালাম, হ্যাঁ সালাম। আমাদের আমাদের অনুষ্ঠান দেখে। হ্যাঁ, সালামকে আমরা সালাম জানাই দোস্ত। আশা করি ভালো আছে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ। আসাদুজ্জামান সাদিক, নিশ্চয়ই আমাদের সাইফ, বিআইএমটির, হ্যাঁ সাইফ চিনি, আমি চিনছি না আর কি। আমাদেরই ছোট ভাই, আমাদেরই অনেক জুনিয়র, জাস্ট আচ্ছা ফেসবুকে ওর সাথে টুকটাক কথা হয় এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাইছে। ধন্যবাদ ভাইয়া আসাদুজ্জামান সাদিক। শেখ মোর্শেদ, ধন্যবাদ কমেন্ট করার জন্য। বর্তমানে এনডিটি লেভেল 3 বাংলাদেশে এখন 4 জন আছে। ওকে গুড। আচ্ছা গুড, আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। এরপরে আক্তার হোসেন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, কেমন আছেন? সাইফুদ্দিন, সোহেল। এটা এটা কোন আক্তার ভাই? এটা হচ্ছে আমাদের সিনিয়র, উনিও আর্টিফিশিয়ালেরই ছিলেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আক্তার ভাই। নিখিল চাকমা, খুব ভালো লাগছে ভাই আপনাদের। ধন্যবাদ নিখিল চাকমা। পরে সাইফুদ্দিন, সোহেল ভাই, নজরুল ইসলাম, শামীম ভাই, থ্যাংকস ফর গ্রেট ইনফরমেশন এন্ড থ্যাংকস ফর অ্যারেঞ্জ প্রোগ্রাম। ধন্যবাদ। থ্যাংক ইউ সাইম, তোমাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ। তো যাই হোক, তা আমরা অনুষ্ঠানের শেষের দিকে আসছি। আমি সাইফের কাছে একটু লাস্ট জানতে চাইবো যে আমরা এসডিএফ থেকে, অ্যাসোসিয়েশন অফ শিপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, এসডিএফ থেকে আমরা যে এই যে বিএমটিএন লাইভ শো করছি, প্রত্যেকটা এপিসোডে আমরা নতুন কিছু জিনিস আমরা শিক্ষার্থী বা যারা এক্সপিরিয়েন্স আছে বা প্রাক্তন শিক্ষার্থী আছে সবারই আসলে বা কেরিয়ারের জন্য, ঠিক আছে, যারা কেরিয়ার গড়ছে তাদের ডেভেলপ করার জন্য, এবং যারা কেরিয়ার এখনো করতে পারেনি তাদের কেরিয়ার সুন্দরভাবে গড়ার জন্য আমরা অনুষ্ঠানটা আহ করছি। এবং বিআইএমটির অনেক গুণীজন, অনেক বিশেষজ্ঞ, এবং বলতে পারো অনেক জ্ঞানার্জন করা যে আমাদের প্রাক্তন যে আহ, শিক্ষার্থীরা ছিল তাদেরকে আমরা নিয়ে আসছি, সামনে আরো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই যে আমরা অনুষ্ঠানটা করছি, এটা আসলে কেমন শিক্ষার্থীদের জন্য কেমন উপকারী হতে পারে এসডিএফ এর এই যে অনুষ্ঠান? আর এসডিএফ যেটা করছে, তো সেক্ষেত্রে বা তোমার কি বলার আছে যে এসডিএফ এর প্রতি, হ্যাঁ এসডিএফ এর আরো কিরকম করা উচিত? আসলে ও, যে প্রোগ্রামটা হচ্ছে এখন এখন রেগুলারলি, এটা যে শুধু কারেন্ট শিক্ষার্থীদের জন্য উপকার হবে এমন না। ইভেন দো আমরা যারা অলরেডি অনেকে এস্টাবলিশড ইন দেয়ার ওন পজিশন, স্টিল it will be very useful for them as well, because they can move their step one more ahead. And obviously
whoever studying in our BIMT and whoever just finished their course and starting the new job, both the parties, not only that students, it will help all of us. So it's a great pressure, great program, and we can learn and we can execute all the things, and we can uh, just step ahead one more from watching all of this episode and program. Thank you. আসলে থ্যাংক ইউ দিয়া শেষ করা যাবে না। তোমরা যে হুম। আয়োজনটা করতেছো, বিশেষ করে হ্যাঁ, ফিরোজ তো, ধন্যবাদ যা সাইদ। আমি দেশের বাইরে ছিলাম, আহ, আমি জানি অনেক সময় কম থাকে দেশের বাইরে কাজ করার পরে, এরপরে ফিরোজ প্রায় প্রতি মানে দুই আসলে একদিন পর পরই যে অনুষ্ঠানটা উইকলি। অনুষ্ঠানটা করা আসলে মন থেকে। আসলে সত্য কথা বলতে কি যে নিজে আসলে অনেক ব্যস্ত থাকি এবং ফ্যামিলি সবকিছু মিলে অনুষ্ঠানটা করতে গিয়ে ফ্যামিলিকে, যেটা সত্য কথা, আমি ফ্যামিলিকে সময় কম দিতে পারছি। হ্যাঁ, হুম যেহেতু হুম সপ্তাহে একটা অনুষ্ঠান থাকেই, তো সেক্ষেত্রে একটা হুম অনুষ্ঠান করতে গেলে অনেকগুলো কাজ করতে হয় আর কি। এটা হয়তোবা যারা হুম করে তারা বুঝতে পারবে ব্যাপারটা। অনেক ব্যস্ত থাকতে হয় এবং সাংগঠনিক ভাবেও যেহেতু সংগঠনের সাথে আছি, সংগঠনের অনেক কাজ করতে হয়। এছাড়া অফিসের বা কাজ তো আছেই। তো সবকিছু মিলে আসলে সময়টা দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু তারপরেও করছি একটা মনে সান্ত্বনা যে আসলে বিআইএমটির জন্য, বিআইএমটির স্টুডেন্টদের জন্য, সবার জন্য যে এটা করতে পারছি, চেষ্টা করতেছি। হয়তো কতটুকু করতে পারছি জানি না। বাট চেষ্টা করছি আরকি। সবার নিকট শুধু দোয়া চাইবো যে আসলে যাতে আমরা এসডিএফ এর ব্যানারে, এসডিএফ থেকে আমরা যাতে হ্যাঁ এরকম বিএমটির অনুষ্ঠান আমরা বারবারই করতে পারি। ধন্যবাদ হুম। সাইফ। আচ্ছা, আরেকটা কথা ছোট্ট করে হ্যাঁ, আমি বলো। বলে দিই, হ্যাঁ, ছোট্ট করে। সেটা হচ্ছে যে আজকের যে আলোচনাগুলো হলো, এই আলোচনা থেকে যদি কেউ ইন্সপায়ার হয়ে কোনো ইনফরমেশন অথবা কোনো গাইডলাইন পার্সোনালি প্রয়োজন মনে করে, আমি, নজরুল বা ফিরোজ, এদের যে কারো ইনবক্সে আসতে পারে। আহ তাদের সাথে আমরা ইভেন ফোনেও কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন অবশ্যই, অথবা যে কোনো গাইডলাইনের জন্য সবাইকে ওয়েলকাম জানাই। যে কেউ তোমরা হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ অবশ্যই। করতে পারো। এটা অবশ্যই, এটা আমি আগেও বলছি, এখনো বলি। আমাদের এই পর্যন্ত যতগুলো এপিসোড গেছে, সেই এপিসোডে যারা আমাদের অতিথিগণ ছিল সবাই বলে গেছে এবং আমিও বলছি, তাদের সবার সাথে যেহেতু আমার যোগাযোগ আছে, যদি কোনো তথ্য কারো থেকে দরকার হয়, আমার মাধ্যমে হোক বা তাদের সরাসরি হোক, অনেকে আমার থেকে লিঙ্ক চাইছে, অনেকে আমার থেকে তাদের মোবাইল নাম্বার বা কন্টাক্ট নাম্বার কিভাবে কন্টাক্ট করা যায়, অনেকে আমাকে মেসেজ করছে বিভিন্ন বিষয়ে। আমি সবাইকে আশা করি বা আমি দিয়ে দিছি। তো এরকমই আরকি, যেকোনো এপিসোডের যেকোনো বিষয়ে যদি কারো জানার থাকে, আমাদের এসজেবে অথবা আমাকে পার্সোনালি মেসেজ করলে অথবা অতিথিদেরকেও মেসেজ করলে আশা করি তারা অ্যান্সার দিবে এবং সেই তথ্যগুলো দিয়ে দিবে আরকি। ধন্যবাদ। শামসুল হক, আসসালামু আলাইকুম ভাইয়া। সরি, আজ মনেই ছিল না যে এপিসোড আছে। সমস্যা নেই। এপিসোড শেষ হলেও পুরো এপিসোড এখানে দেখতে পারবে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে। আমাদের এসজেব বিডি ওআরজি ডট ইউটিউবে সার্চ দিলেই এরপরে ইউটিউবে আমরা আপলোড করে দিব। ইউটিউব থেকে এটা ডাউনলোড করে অথবা সরাসরি দেখতে পারবে। ধন্যবাদ শামসুল হককে। আচ্ছা নজরুল, সবশেষে একটু আমাদের বিএমটি, আইএমটি এবং প্রাইভেট যারা মেরিন শিপ বিল্ডিং স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে কিছু বলো, বলে আমরা শেষ করে দিব অনুষ্ঠান। নেক্সট জেনারেশনের কাছে আমার যেটা বার্তা সেটা হলো যে ডিপ্লোমা করার পরে একটা গোল সেট করতে হবে যে আমি কি করব। আর আমি মনে করি যে পারবো। যে টেকনোলজি রিভলিউশন হচ্ছে এখন, আসলে ডিপ্লোমার পাশাপাশি যদি প্রফেশনাল কোর্স না থাকে, হোক সেটা হোক ওয়েল্ডিং ইন্সপেক্টর, অন্য কিছু, সমস্যা নাই, বাট কিছু একটা করতে হবে। তার পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিংটাও যদি টার্গেট দেন, দ্যাটস গুড। আর আমি লাস্ট একটা কথা বলবো, আমাদের অনেকেই যে জিনিসটা মানে 1 মিনিট মানে যেটা হলো আমাদের যারা আমরা জব সিকার আছি, তারা বিডি জবসে নিজের একটা ভালো CV তৈরি করা খুবই দরকার। আমি অনেক কিছু জানি, আমার সার্টিফিকেশন আছে, বাট আমি রিপ্রেজেন্ট মাইসেলফ, সেটা কিন্তু একটা ইস্যু। তাহলে যে এমপ্লয়ার কিন্তু একটা opportunity খুঁজে সিভি রিজিউম ওইরকম না হয়। সেকেন্ডলি হলো একটা উদাহরণ দিব লাস্ট,
যে আমি যখন এখানে ইন্টারভিউ দিব বা যেখানে আমাকে কল করা হচ্ছে সেই কোম্পানি সম্পর্কে কিছুটা জেনে যাওয়া এবং আমার কি জব রেসপন্সিবিলিটি, ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি এগুলো সম্পর্কে জেনে যাওয়া। আর ভেরি ওপেন যে গুগল, ইউটিউব, আদার্স যে ডিজিটাল ওয়ে আছে এগুলো সম্পর্কে যে যত বেশি ইউজ করতে পারবে gain হবে। পৃথিবীতে এমন কিছু নাই যেটা করা যায়। আমি এমন সময় এমন প্রবলেম পড়ে যায় আসলে আমার কোনো কাউকে ফোন দেওয়া লাগে না। আমি গুগলকে যদি ইউটিলাইজ করতে পারি I get 90 to 95% solution from Google, YouTube or other sources. তো কথা আর কি। আর কখনো আমরা ভেরি বিগিনিং আমরা যখন জব শুরু করেছি আমরা অনেক কম স্যালারি কম ডেজিগনেশনে শুরু করি। সেখানে একটা স্ট্রাগল একটা সংগ্রামের পথ পরিক্রমা শেষ করে কিন্তু আজকে আমরা এই জায়গায়। আমরাও কিন্তু মিডল এজ আছি, 30-31 এজ কিন্তু বেশি না। বাংলাদেশের পার্সপেক্টিভে এটা কিন্তু বেশি এজ। তো যারা diploma করতেছে তাদের হতাশ হওয়ার কিছু নাই। সবাইকে শুভকামনা। আর আমাদের এর বাইরে যদি কেউ যদি আমাদের ওয়েল্ডিং ইন্সপেকশন বা কোনো কিছু সম্পর্কে জানতে চায় আমাদের পেজ আছে, পেজে অথবা আমাদেরকে ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে নক করতে হবে। আর আমাদের এই আমরা জাহাজুল ইমাম প্রফেশনাল পেজের সাথে থাকলে অনেক ইনফরমেশন সময়ে সময়ে অনেকেই পেয়ে যাবে আশা করি। ধন্যবাদ আজকের এই এপিসোড এর জন্য। ধন্যবাদ সকলকে, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের যে পরের পর্ব আছে তো ওখানে আপনারা জানেন অনেকেই যে বাংলাদেশের 5 লক্ষ ডিপ্লোমা প্রকৌশলীদের অভিভাবক ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ আইডিবির সম্মানিত সভাপতি মহোদয়, সর্বজন শ্রদ্ধেয় জনাব এ.কে.এম. হামিদ স্যার আসছেন আমাদের পরবর্তী এপিসোডে, যেটা ঈদের স্পেশাল এপিসোডটা সবাই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই শুভকামনা জানিয়ে এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নজরুল। আশা করি হ্যাঁ পুরো এপিসোডে ওনারা যে কথাগুলো বললো সবার উপকারে আসবে। আসলে বাংলাদেশে আমাদের অনেক সিনিয়র জুনিয়র বা আমাদের ইয়ারমেট আরো অনেক ওয়েল্ডিং ইন্সপেক্টর আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে। আসলে সবাইকে আমাদের সময় স্বল্পতার কারণে অনেকের সাথে আমরা যোগাযোগও করছি, অনেকের ব্যস্ততার কারণে বা আমাদেরও হয় ঈদের আগে সময়ের কারণে আমাদের আরো 2-3টা এপিসোড আছে ঈদের ভিতরে। তো এই কারণে আমরা হয়তো সবার সাথে যোগাযোগ করতে পারিনি। আর যেহেতু ওয়েল্ডিং ইন্সপেক্টর একটা স্পেসিফিক একটা সেক্টর, তো মোটামুটি যারা সার্টিফাইড ওয়েল্ডার আছে তারা সবাই আশা করি যে এই বিষয়ে মোটামুটি একই ধরনের জ্ঞান রাখে। তো সেক্ষেত্রে তারা একই কথা বলবে, সেই হিসেবে চিন্তা করে আমরা প্রথমেই সাড়া দিয়ে যাদেরকে পাইছি তাদেরকে আমরা সাথে নিয়ে এসেছি আর কি। তো ধন্যবাদ নজরুল, ধন্যবাদ সাইফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আর সেই সাথে বা আমি যেটা বলবো আর কি, নজরুল যেটা বলে গেল, আমাদের আগামী শুক্রবার বাংলাদেশ টাইম রাত 9টায় 31 জুলাই, তো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা এপিসোড আছে। আমাদের শ্রদ্ধেয় এ.কে.এম. হামিদ স্যার, প্রেসিডেন্ট আইডিবি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের, আমাদের সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক উনি। এবং ওনার মাধ্যমে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সকল দাবি দেওয়া থেকে শুরু করে সকল ধরনের সমস্যা এ পর্যন্ত সমস্যা হয়ে আসছে। আজকে আইডিবি না থাকলে হয়তো আমাদের ডিপ্লোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা আছে তারা হয়তোবা এর আগে একবার সুপারভাইজার করছিল, এরপরে আবার দেখা যাচ্ছে সেটা যদি আইডিবির মাধ্যমে যদি এটা উপসাগরী প্রকৌশলীতে না নিয়ে আসতো, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার না নিয়ে আসতো, এরপরে আরো মেকানিক্যালে বা ওয়ার্কারের সাথে দিয়ে দিত আর কি, টেকনিশিয়ান বলে তারা চালায় দিত। তো ধন্যবাদ আইডিবি কে, ধন্যবাদ হামিদ স্যারকে। তো আমাদের বর্তমান যে আইডিবির যে আন্দোলন চলছে, সারা বাংলাদেশে ডিপ্লোমাদের যে আন্দোলন চলছে, যে এই যে বয়স্কদেরকে হ্যাঁ আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেওয়া, তারপরে অনেক
কম মার্ক নিয়ে, হ্যাঁ ন্যূনতম মার্ক নিয়ে যাদের মেধা নেই তাদেরকেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সুযোগ দেওয়া। তো এইটা আসলে একটা ভুল একটা ধারণা আরকি একটা সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বোর্ড তারা এটা আসলে ভুল করছে। তারা এটা কি বুঝে করলো আমরা আসলে কেউই বুঝতে পারছি না। যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এটা একটা করতেছে ধ্বংসের বা একটা এটা হইতেছে, এটা কি বলবো, হ্যাঁ, শিক্ষা হঠকারিমূলক একটা ব্যবস্থা সিদ্ধান্ত। ধ্বংসের একটা এই বিষয়টা নিয়েই আমরা আসলে আলোচনা করব শুক্রবারে। খুব গুরুত্বপূর্ণ এটা সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। আশা করি শুধু মেরিন শিপ বিল্ডিং না, সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই আমাদের এই অনুষ্ঠানটা দেখবে এবং গুরুত্বপূর্ণ তথ্য হামিদ স্যার দিতে চাইছে এবং পরামর্শ দিতে চাইছে এবং সামনে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এটা নিয়ে কি পদক্ষেপ আছে আইডিবির, বিভিন্ন সংগঠনের, তো সেই কথাগুলো হবে। তো আশা করি সবাই আমাদের ওই এপিসোডটা দেখবে। আজকের এপিসোডের এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই যে আমাদের করোনা মহামারীতে সবাই সাবধানে থাকবেন। সবাই সোশ্যাল ডিসটেন্স মেনটেন করবেন, মাস্ক পরে থাকবেন। করোনা এখনো যায়নি। এটা না ভেবে সবাই ঈদ উদযাপন, পবিত্র ঈদ উল আজহা তে সবাই ভালোভাবে ঈদ উদযাপন করেন। সবার জন্য দোয়া রাখি, আমাদের জন্য দোয়া করবেন। আম তো এই বলে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে।